এসএলই উঠালেন তো লিঙ্ক দিয়ে রিসিভ করবে লাইভ শুরু করছি কলিং বেলটা নিয়ে আসবে সুপ্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে রেসিডেন্সির বেলি ল্যাব ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবিদ নবীর। আজকে আমাদের মেইন টপিকসগুলো হচ্ছে জেনিটোরিনারি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, হেপাটোবিলিয়ারি সিস্টেম অ্যান্ড পেডিয়াট্রিক সার্জারি। এখন এখান থেকে বেলি ল্যাব থেকে আমাদের কি পড়তে হবে এটুকু আমাদের জানতে হবে, যে আমরা কতটুকু পড়বো, কিভাবে পড়বো, তাই না? এখন বেলি ল্যাব কিন্তু অনেক বড় একটা বই, আমরা কিন্তু কোনোভাবেই এটা একা মানে রেসিডেন্সির জন্য আমরা পুরো বেলি ল্যাব পড়ে শেষ করতে পারবো না, ঠিক না? এক্ষেত্রে আমরা এই জন্য কি করবো, আমরা হচ্ছে যেটুকু ইম্পর্টেন্ট আমাদের রেসিডেন্সিতে লাগে সেটুকু আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আজকে আমরা শুরু করব। যেহেতু আমি ইউরোলজির লোক, একটু ইউরোলজিকে প্রিফারেন্স দিই। আমরা একটু জেনিটোরিনারি সিস্টেম থেকেই শুরু করি, ঠিক আছে? এটা আমার একটু আগের স্লাইড তৈরি করা, এই জন্য আর কি আপনার আমি নিউরোসার্জারিটার ভিতরে চলে আসছিল, সমস্যা নেই। ওকে, এখন আমরা কিভাবে বেলি ল্যাবটা পড়বো এটা আগে আমি একটু ধারণা দিয়ে দিই রেসিডেন্সির জন্য। হ্যাঁ, রেসিডেন্সির জন্য বেলি ল্যাব পড়তে গেলে আমাদের বেলি ল্যাব কিন্তু অনেক বড় একটা বই এবং এখানে অনেক হিউজ টপিকস গুলো আসে। হিউজ টপিকস, অনেকগুলো টপিকস চলে আসে, কিন্তু আমরা যদি সব পড়তে যাই তাহলে তো কোনো সময় আমাদের রেসিডেন্সি প্রিপারেশন কমপ্লিট হবে না, ঠিক না? এই জন্য আমাদের সিলেক্টিভলি করতে হবে। এখানে সবচেয়ে সুখের বিষয় বা আশার ব্যাপার হচ্ছে এটাই যে আমাদের কিন্তু বেলি ল্যাব যত বড় বই হোক না কিসের জন্য, আমাদের কিন্তু এখান থেকে সিলেক্টিভ টপিকস থেকে কোশ্চেন আসে রেসিডেন্সিতে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের টোটাল তো কোশ্চেন কয়টা, টোটাল হচ্ছে আমাদের ফ্যাকাল্টি কোশ্চেন থাকে 50টার কাছাকাছি। সেক্ষেত্রে বেলি ল্যাব থেকে প্রায় 20টার মতো কোশ্চেন আসে এবং এই 20টা টপিকস মোটামুটি ফিক্সড। হ্যাঁ, সার্জারি ফ্যাকাল্টিতে 20টা টপিকস মোটামুটি আমরা বলতে পারি ফিক্সড। যেমন ইউরোজেনিটাল সিস্টেম থেকে 2টা কোশ্চেন প্রায়ই আসে, মানে বেলি ল্যাব থেকে প্রায় একটা এবং বেলি ল্যাবের বাইরে থেকে 2টা বা 3টা চলে আসে কোশ্চেন। এখন এখান থেকে আমাদের কি কি টপিকস পড়া লাগবে দেখেন। ফার্স্টে হচ্ছে আমাদের কিছু কমন জিনিস যেগুলো আমরা আগে পড়ে আসছি, এমবিবিএস লাইফে পড়ে আসছি। আমাদের রেসিডেন্সি পরীক্ষাগুলো যারা প্রিপারেশন ছাড়া দেন তারা কিন্তু বুঝতে মানে তাদের কাছে তারা কিন্তু দেখেন যে আল্লাহ, এই কোশ্চেন গুলো তো চেনা বা এটা তো পরিচিত কোশ্চেন মনে হচ্ছে আমার কাছে, তারপরেও অ্যান্সার করতে পারি না আমরা। হ্যাঁ, এটা সমস্যা হয়ে যায় যদি প্রিপারেশন আমরা না নিতে পারি পুরোপুরি ভাবে। তাহলে যদি আমরা প্রিপারেশনটা পুরোপুরি ভাবে নিতে পারি সেক্ষেত্রে আমরা এই কোশ্চেন গুলো অ্যান্সার খুব সহজেই করতে পারবো, কারণ এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইজি কোশ্চেনই হয়ে থাকে। হ্যাঁ, দেখা যাবে যে কমন টপিকস গুলো থেকে কোশ্চেন গুলো এসে থাকে। এবং পেইড কোশ্চেন বলতে এরকম বোঝায় যে আপনি জানেন এই টপিক থেকে কোশ্চেন হবে এবং এই টপিক থেকে কোশ্চেন গুলা কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তাহলে ফার্স্টেই দেখেন আমরা ইউজেনিটাল সিস্টেম, আমি প্রত্যেক সিস্টেম ঢোকার সময় ওই সিস্টেম সম্পর্কে একটু ধারণা দিব এবং আমাদের যেটুকু লাগবে আর কি বেলি ল্যাব থেকে আমরা ওইটুকু পড়বো, বেশি আমরা পড়বো না। কারণ আমরা যদি বেলি ল্যাব থেকে বেশি পড়তে যাই দেখা যাবে যে আমাদের প্রিপারেশন কমপ্লিট হবে না এবং যেইটুকু আমরা বেশি পড়লাম ওইটুকু কোনো কাজেও লাগবে না, ঠিক আছে? তাহলে আমাদের রেসিডেন্সিতে পড়ার সিস্টেমটাই হচ্ছে আপনাকে পড়তে হবে খুবই স্পেসিফিক ভাবে এবং স্পেসিফিক ভাবে পড়তে, যখন আপনি পড়তে পারবেন তখনই দেখবেন যে আপনার পড়াটা ইফেক্টিভলি হবে। নাহলে আমি একটা ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করি। আগের দিন আমার ফ্ল্যাটমেট আর কি, দেখি যে সামনে প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিবে আর কি। সে এমন একটা জিনিস পড়তেছে নিউরোলজি থেকে, যেটাতে জীবনে কোনোদিন কোশ্চেন আসে নাই। কোশ্চেন একটা জিনিস সিজারের মেকানিজম, ঠিক আছে? সিজার কিভাবে তৈরি হয় সব সে পাথরটাতে সব পড়তেছে। এখন সে পড়তেছে, এটা জানার জন্য অবশ্যই ভালো, আমাদের মেডিকেল সায়েন্সে কিন্তু কোনো কিছু জানা অপ্রয়োজনীয় না অ্যাজ এ ডক্টর। বাট
অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ আপনার রেসিডেন্সি প্রিপারেশন হোল্ডার বা প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইসব কোশ্চেন করে আলটিমেটলি কোনো লাভ নাই। হ্যাঁ, আমাদের আগে কি, আগে আমাদের চান্স পেতে হবে, তারপরে আমরা বিশেষজ্ঞ হবো, তাই না? আমরা যদি আগের থেকে বিশেষজ্ঞ হয়ে যাই তাহলে চান্স পাওয়ার দরকার নেই, ঠিক না? তাহলে আসেন আমরা চান্স পাওয়ার প্রসিডিউরে একটু আগাতে থাকি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমাদের একটা কোশ্চেন, এটা হচ্ছে 2015 সালের কোশ্চেন, ইরিটেবল ইউরিনারি ব্লাডার সিনড্রোম। হ্যাঁ, এটা কি কি আছে দেখেন, সবগুলো টার্ম কিন্তু পরিচিত, ফ্রিকোয়েন্সি, হিমাচুরিয়া, আর্জেন্সি, নকচুরিয়া এবং রিটেনশন অফ ইউরিন। দেখো, ইরিটেবল ইউরিনারি ব্লাডার সিমটম এবং আমাদের এই সিমটম গুলাকে আমরা সাধারণত এটা আমরা কোথায় পাইছি, আমরা পাইছি কি পোস্টেটে, তাই না? বিনাইল ইলাজমেন্ট পোস্টে যখন আমরা করছি তখন কিন্তু আমরা এগুলা পেয়েছি। এই বিনাইল ইলাজমেন্ট পোস্টেটে কি হয়, আমাদের লোয়ার ইউরিনারি সিমটম হয়, ঠিক আছে? এলইউটিএস টাকে আমরা এইভাবে ভাগ করতে পারি, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, বা এটাকে আমরা বলি এলইউটিএস। হ্যাঁ, তাহলে এই এলইউটিএসটাকে আমরা কয়েকটা এগুলোর মধ্যে দেখেন ডেফিনেশন গুলো আমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু জাস্ট নাইস টু নো এগুলো। হ্যাঁ, আমাদের এখান থেকে কিন্তু ওটা ইম্পর্টেন্ট না, জাস্ট ফ্রিকোয়েন্সি কোনটা যে বেশি বার ভয়েড কোনটা আর ফিল করবে, তারপরে নকচুরিয়া কি অ্যাটলিস্ট ওয়ান টাইম রাত্রিবেলা জেগে যাবে ঘুম থেকে টু ভয়েড। হ্যাঁ, স্ট্যান্ডগুলো সবসময় একটা মিউটিউরেশন আর্টস লেগে থাকবে, ঠিক আছে? সবসময় যেন মনে হচ্ছে ব্লাডার ইরিটেশন হচ্ছে, দেখেন। তারপরে হচ্ছে আর্জেন্সি একটা জিনিস, সাডেন কম্পেলিং ডিজায়ার টু পাস ইউরিন, ঠিক আছে? হঠাৎ করে খুব একটা পাস চলে, মানে ইউরিন পাস করার একটা ডিজায়ার সে ফিল করবে। এগুলো আর্জিং কন্টিনিউয়াস আছে, স্টেসিং কন্টিনিউয়াস, নকচুরিয়া, এগুলো আপনি জাস্ট ডেফিনেশনগুলো আপনার একবার রিডিং দিবেন, এটা জানার পর মানে মুখস্থ করার কোনো দরকার নেই, পরীক্ষা এখান থেকে কোশ্চেনও হবে না। কোশ্চেন যেখান থেকে হয় সেটা হচ্ছে আপনার এই যে urinary tract symptom can be described as voiding and stress symptom। দেখেন, ভয়েডিং সিমটম বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, যেগুলো আমাদের অবস্ট্রাকটিভ কজের কারণে ভয়েড করতে আমাদের ইউরিনটা ফ্লো, নর্মাল ফ্লোর যেই পাথওয়ে, সেই পাথওয়েতে যখন আটকা পড়ছে তখন যেই সিমটম গুলো অ্যারাইজ করছে সেটা হচ্ছে ভয়েডিং সিমটম। আর স্টোরেজ সিমটম, স্টোরেজ দেখেন, স্টোরেজ ইউরিন স্টোরেজ থাকে কোথায়? ইউরিন স্টোরেজ থাকে হচ্ছে আমাদের ব্লাডারে, ইউরিনারি ব্লাডারে। তাহলে স্টোরেজ বেশিক্ষণ থাকলে কি হবে, এখানে ইরিটেশন করবে, ঠিক আছে? ইরিটেশন করবে, তাহলে ইরিটেশন করলে এটাকে আমরা বলবো ইরিটেবল সিনড্রোম। যে স্টোরেজ সিনড্রোমের একটা নাম কিন্তু ইরিটেটিভ সিনড্রোম, ঠিক আছে? ইউরিনারি, যে দেখেন আমাদের কোশ্চেনটা কিন্তু এখান থেকে আসছে, যে নাম চেঞ্জ করে ইরিটেবল ইউরিনারি ব্লাডার সিনড্রোম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ইরিটেবল ব্লাডার সিনড্রোম, যেটা সেটা হচ্ছে স্টোরেজ সিনড্রোম। দেখেন তাহলে এখানে কি কি আছে, ফ্রিকোয়েন্সি, নকচুরিয়া, আর্জেন্সি, আর্জ ইনকন্টিনিউয়াস, নকচার্নাল ইনএবিলিটি, ঠিক আছে? এটা আমরা কি দিয়ে মনে রাখবো, FUN, ঠিক আছে? যে স্টোরেজ সিনড্রোম বা ইরিটেবল সিনড্রোম, যেন আমরা মনে রাখবো এইভাবে, যে স্টোরেজ থাকলে সেটা ইরিটেট করে ব্লাডারকে, এই জন্য আমাদের জন্য এটা হচ্ছে স্টোরেজ সিনড্রোম বা ব্লাডার ইরিটেবল ব্লাডার সিনড্রোম, ঠিক আছে? তাহলে আমরা ফান দিয়ে বুঝি মনে রাখতে পারি। দেখেন কোশ্চেন গুলো এবারে অ্যান্সারে চলে যাই আমরা। ফ্রিকোয়েন্সি ট্রু, আর্জেন্সি ট্রু, নকচুরিয়া ট্রু, রিটেনশন অফ ইউরিন ফলস। তাহলে হিমাচুরিয়া এবং রিটেনশন অফ ইউরিন এই দুটো কিন্তু আমাদের ফলস। আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারলাম, আমরা জাস্ট একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি, ইরিটেবল সিমটম কি, ওগুলো হচ্ছে ফান, ঠিক আছে? আসলে ফান না, মনে রাখতে খুব ভালো লাগে, ইরিটেবল সিমটম মনে রাখা একটা ফান। এটা জাস্ট আপনারা রিডিং দিতে পারেন, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা আসছে, কজ অফ অ্যাকুইট রিটেনশন অফ ইউরিন। হ্যাঁ, এই যে আমি বললাম যে সিলেক্টিভ জায়গা থেকে কোশ্চেন আসছে, এখান থেকে আরো কোশ্চেন আসছে। হ্যাঁ, একই 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 কোশ্চেন, বিভিন্ন অপশনগুলো একটু চেঞ্জ করে দেন। দেখেন, অ্যাকুইট রিটেনশন বলতে কি বোঝায়, যখন ইট ইজ এ অ্যাকুইট পেইনফুল কন্ডিশন। হ্যাঁ, অ্যাকুইট রিটেনশন হলে কিন্তু অবশ্যই পেইনফুল হবে, কোন রিটেনশনে পেইনফুল হবে না, ঠিক আছে? তাহলে এটা কি অ্যাকুইট পেইনফুল কন্ডিশন, যখন আমাদের আর্জ থাকবে, ইউরিনের আর্জ থাকবে বা ভয়েডের আর্জ থাকবে, কিন্তু আমরা ভয়েড করতে পারতেছি না, এটাকে আমরা বলি অ্যাকুইট রিটেনশন অফ ইউরিন। এখন অ্যাকুইট রিটেনশন কি কারণ হতে পারে, আমরা আমরা আগে চিন্তা করি আমরা কমনলি কি কি পাইছি। এখন চিন্তা করেন আমাদের যখন অ্যাকুইট রিটেনশন কি কারণ হতে পারে, একটা যদি আমাদের ইউরিন ফ্লোর যে পাথওয়ে, সেখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, এই অবস্ট্রাকশন কি কি কারণে হতে পারে, একটা পোস্টেটের যদি কোনো কি বলে, পোস্টের যদি কোনো প্যাথোলজি থাকে, এই প্যাথোলজি কি হতে পারে, একটা পোস্টাইটিস হতে পারে, পোস্টেট ইনলার্জমেন্ট হতে পারে, যেটাকে আমরা বিইপি বলি, পোস্টেট কার্সিনোমা হয়, সেটা ইউরেথ্রাটাকে কম্প্রেস করে বন্ধ করে দিতে পারে, তাই না? ইউরেথ্রাটার চারপাশ থেকে আমাদের পোস্টেট গ্ল্যান্ডটা থাকে, তাই না? ইউরেথ্রাটা এরকম ভাবে যায়, আমাদের পোস্টেট গ্ল্যান্ডটা এই চারপাশ থেকে থাকে, এবং এই পোস্টেট গ্ল্যান্ডটা কিন্তু একটা স্প্রিন্টার হিসেবে কাজ করে, আমরা এটা অনেকে জানি না। হ্যাঁ, এই আমরা কিন্তু যে এক্সটার্নাল ইউরেথ্রা নিয়েটা, এক্সটার্নাল ইউরেথ্রা যেটা আছে, সেটা কিন্তু আমাদের স্প্রিন্টার, যেটা ইউরেথ্রাল স্প্রিন্টার, এটা কিন্তু আমাদের একটা পোস্টেটও কিন্তু এখানে স্প্রিন্টার হিসেবে কাজ করে। দেখেন আমরা এটা প্র্যাকটিক্যাল প্রয়োগ বলে দিই।
যেটা হচ্ছে আমাদের মেল এবং ফিমেল পেশেন্টদের মধ্যে যখন ইনকন্টিনেন্স আমরা ডেভেলপ করতে দেখছি, আমাদের যারা দেখছেন আর কি, ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু ছিল কি ফিমেল পেশেন্টদের কিন্তু ইনকন্টিনেন্স বেশি ডেভেলপ করে। কারণ কি, এদের কিন্তু পোস্টেড গ্ল্যান্ডটা থাকে না, এই জন্য কিন্তু এটা একটা স্ফিংক্টার হিসেবে কাজ করতে পারে না। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা মেলের ক্ষেত্রে কম্পারেটিভলি যেটা বলতেছিলাম যে কম্পারেটিভলি যেটা ইনকন্টিনেন্স এটা হচ্ছে কম মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বেশি। তাহলে আমরা একটা জানলাম কি, ইউরিন যখন ফলো করতে গেলে তাহলে পোস্টেটের একটা প্যাথোলজি যদি হয় তাহলে কিন্তু এটা হচ্ছে অ্যাকুট রিটেনশন হতে পারে। এরপরে দেখেন পোস্টেট থেকে আমরা একটু আগে গেলাম, একটু আগে পিছনে আসি, একটু দেখেন ব্লাড আর নেক। মানে ব্লাড আর নেকে যদি কোনো অবস্থা হয়, কি কোনো টিউমার হতে পারে, তাহলে কিন্তু সেটা হচ্ছে কি এটা অ্যাকুট রিটেনশন হবে, তাই না? ইউরিন যদি ফ্লো নর্মাল ফ্লোতে যেতে পারছেন। এরপরে দেখেন একটু আগে যদি আমরা ইউরেথ্রা, ইউরেথ্রা যে কোনো রকমের প্যাথোলজি কি হতে পারে, একটা ইউরেথ্রা স্ট্রিকচার হতে পারে। ইউরেথ্রা যদি স্ট্রিকচার হয় সেক্ষেত্রে কি আমাদের পাথ হতে বন্ধ হয়ে গেল, তারপরে কি ইউরেথ্রা যদি স্ট্রিকচার গেল, তারপরে যদি ইউরেথ্রার রাপচার হয়ে যায় বা ইউরেথ্রার ডিসরাপশন হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আটকে যাচ্ছে। হ্যাঁ, এইগুলা মোটামুটি বাইরের দিকে কজ। এরপর যে এক্সটার্নাল অবস্ট্রাকশন, মানে দেখা যাচ্ছে বাইরের কোনো জিনিস এসে যদি আমাদের ইউরেথ্রাটাকে কম্প্রেস করে দেয়, কি হতে পারে, এটা কিন্তু ফিকালে যে ফিকাল ইনফেকশন। দেখেন ফিকাল আমাদের রেকটামের সাথে কিন্তু খুব ক্লোজ রিলেশনে থাকে আমাদের ইউরেথ্রাটা। যখন হচ্ছে ফিকাল ইনফেকশন হয় রেকটামে গিয়ে, এই ফিকাল ইনফেকশনটা গিয়ে আমাদের ইউরেথ্রাটাকে কিন্তু কম্প্রেস করে দেয়। ঠিক আছে। আর কি হতে পারে, একটা হতে পারে, এটা আছে ফিমেলদের ক্ষেত্রে, কি এটা হতে পারে যে গ্রাভিড ইউটেরাস যদি হয়, সেটা রেট্রোভার্টেড যদি হয়ে যায়, রেট্রোভার্টেড হলে কি হবে, রেট্রোভার্টেড হলে আমাদের ইউরেথ্রাটাকে, আমাদের ফিমেলদের ইউরেথ্রাটাকে কম্প্রেস করে দিতে পারে, তাই না? এটা। আর একটা যদি আমাদের নিউরোলজিক্যাল প্রবলেম হয়, যেমন স্পাইনাল ইনজুরি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা নিউরোলজিক্যাল কজ হতে পারে, যে নিউরোলজিক্যাল কজে কিন্তু অ্যাকুট রিটেনশন ডেভেলপ করতে পারে। ঠিক আছে। এবারে আমরা অ্যান্সারের আগে একটু আমরা বেলি লাভ দেখে আসি, দেখি বেলি লাভ কি বলে আমাদের। ঠিক আছে। দেখেন এই যে মোস্ট ফ্রিকুয়েন্ট কজ অফ অ্যাকুট রিটেনশন, ঠিক আছে, মেলদের ক্ষেত্রে দেখেন যেগুলো বললাম, যে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন মোস্ট কমন কজ, কিন্তু এটাই ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, এটাই মোস্ট কমন কজ। এই যে ইউরেথ্রাল স্ট্রাকচার আমি বলে ফেলছি, অ্যাকুট ইউরেথ্রাইটিস বা পোস্টাইটিস। এই যে পোস্টাইটিস হলে কি হবে, পোস্টেটা ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হলে ইডিমা হবে, ইডিমা কম্প্রেস করে দেবে আমাদের ইউরেথ্রাকে। আবার অ্যাকুট ইউরেথ্রাইটিসের ক্ষেত্রে কি হবে, অ্যাকুট ইউরেথ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু একইভাবে আমাদের এটা কম্প্রেস হয়ে যাচ্ছে। এবং আরেকটা আমি বলতে ভুলে গেছি, যেটা সেটা হচ্ছে ফিমোসিস। ফিমোসিসটা কি জিনিস, টাইট ফোর স্কিন, যেটা গ্ল্যান্ড পেনিসের উপরে স্কিন যেটা থাকে, সেটাকে আমরা হচ্ছে কি বলি, প্রিপুইসিয়াল স্কিন। সেটা যদি টাইট থাকে এবং রিট্রাক্ট করে না, আর মানে রিট্রাক্ট করার পরে আর কেম ব্যাক করে না, সেটাকে আমরা ফিমোসিস বলে ফিমোসিস বলে থাকি। হ্যাঁ, এটা ট্রু ফলস দুই রকম হতে পারে, এটা আমরা পরে দেখবো। তাহলে ফিমোসিসের ক্ষেত্রে যদি আমরা, ফিমোসিসে কি হবে, যদি রিট্রাক্ট করে কি হবে, রিট্রাক্ট করলে টাইট ফোর স্কিন রিট্রাক্ট করে আমাদের গ্ল্যান্ড পেনিসের উপর থেকে একদম হচ্ছে করোনা, যে জায়গাটা করোনা থেকে একদম আটকায় দিবে, টাইট করে আমাদের ইউরেথ্রাটাকে কিন্তু চাপ দিয়ে কম্প্রেস করে আটকায় রেখে দিবে। ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, ইউরেথ্রা আর ইউরিনটা ফ্লো হতে পারবে না, অ্যাকুট রিটেনশন ডেভেলপ করবে। এটা কিন্তু একটা ইমার্জেন্সি, সার্জিক্যাল ইমার্জেন্সি ফিমোসিস। তারপরে কি ফিমেলদের ক্ষেত্রে যেটা বললাম, দেখেন এই রেট্রোভার্টেড গ্রাভিড ইউটেরাস আর ব্লাড আর নেক অবস্ট্রাকশন, এটা ফিমেলদের ক্ষেত্রে খুব রেয়ার হয়। দেখা যাচ্ছে যে আপনার কোনো টিউমার যদি গ্রো করে, এটা খুব রেয়ারলি, আমরা ইউরোলজিতে তাই পাই না। হ্যাঁ, এই পর্যন্ত 3-4 মাসে এখনো পাই নাই। দেখেন এরপরে একটা আছে বোথের ক্ষেত্রে কি হতে পারে, ক্লট রিটেনশন হতে পারে, যে কি হয়েছে কোনো ইউরিনারি ব্লাডার বা আপনার হচ্ছে রেনাল মাস বা রেনাল ম্যালিগনেন্সি থেকে ক্লট এসে, সেটা মানে ম্যালিগনেন্সি থেকে ব্লাড এসে সেটা ক্লট ফর্মেশন করে ইউরেথ্রাকে অবস্ট্রাকশন করে দিচ্ছে, বা ক্লট, এটাকে আমরা বলি ক্লট রিটেনশন। হ্যাঁ। তারপর দেখেন ইউরেথ্রাল ক্যালকুলাস, যে ইউরেথ্রাল ক্যালকুলাস, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু ইউরেথ্রা, হ্যাঁ, নট ইউরেটার ক্যালকুলাস। ঠিক আছে, ইউরেটার ক্যালকুলাস কিন্তু আমাদের অ্যাকুট রিটেনশন করে না। ইউরেটার কোনটা, ইউরেটার হচ্ছে কিডনি থেকে ব্লাডার পর্যন্ত যে এটা, তাই না, সেটা হচ্ছে ইউরেটার। আর ইউরেথ্রা কোনটা, ইউরেথ্রা হচ্ছে ব্লাডার থেকে আমাদের এক্সটার্নাল ইউরেথ্রা মেটাস পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আমাদের ইউরেথ্রা। তাহলে ইউরেথ্রায় কিন্তু ক্যালকুলাস হয়, এটা কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই। ইউরেথ্রা ক্যালকুলাস যদি হয় বা ইউরেথ্রা স্টোন যদি ফর্মেশন করে, তাহলে কিন্তু এটা কি করবে, এটা অবস্ট্রাকশন করে দেবে, তাই না? এরপরে দেখেন নিউরোলজিক, এই যে আমরা যেটা বলতেছিলাম, যে যদি ইনজুরি অথবা স্পাইনাল কর্ডে যদি ইনজুরি হয়, অথবা আমরা যদি অ্যানাস্থেসিয়া দিয়ে থাকি, ঠিক আছে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে কিন্তু আমরা দেখছি যারা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন আছে অপারেশনের সাথে বা স্পাইনাল অ্যানাস্থেসিয়ার সাথে, তারা কিন্তু দেখছেন, মানে পার্সোনালি না, তারা পেশেন্টদের কিন্তু আমরা দেখতাম যে প্রায় অ্যাকুট রিটেনশন ডেভেলপ করতো। কিন্তু আমরা যদি কিন্তু অ্যানাস্থেসিয়া এসএবি সাব অ্যারাকনয়েড ব্লক দেওয়ার পরে কিন্তু আমরা কি করতাম, আমরা ক্যাথেটার করে দিতাম, বা ব্লক দেওয়ার আগে আমরা ক্যাথেটার করে রাখতাম, তাই না, পেশেন্টের, যেন আমাদের রিটেনশনটা ডেভেলপ না করে। ঠিক আছে।
ওকে, এরপরে কি স্মুথ মাসেল ডিসফাংশন অ্যাসোসিয়েটেড উইথ এজিং, এটা একটা ফাংশন হতে পারে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফাংশন। এরপরে দেখেন ফিকাল ইনফেকশন, এটা কিন্তু একটু আনকমন কজ, মানে আনকমন বলতে আমাদের মাথা চট করে আসবে না, কিন্তু ফিকাল ইনফেকশনে আমরা মনে করবো যে এটা তো আমাদের রেকটাম আটকেছে, তাহলে আমাদের ইউরেথ্রা বা ইউরিনেশন বা ভয়েডে তো সমস্যা হওয়ার কথা থাকার কথা, কিন্তু এটা কিন্তু ভয়েডিং অবস্ট্রাকশন করে। ঠিক আছে, এরপরে দেখেন কি আছে, অ্যানাল পেন, হেমোরেডিক্টমি যদি হয় অ্যানাল পেনের কারণে এটি অবস্ট্রাকশন হতে পারে। কিছু ড্রাগ আছে এবং স্পাইনাল অ্যানেস্থেসিয়া অলরেডি বলে ফেলছি আমি। ঠিক আছে, তারপরে এবারে আমরা যদি অ্যান্সারে আসি, দেখেন যে কজ অফ অ্যাকুইট রিটেনশন অফ ইউরিন, তাহলে অ্যাকুইট প্রোস্টাইটিস আমরা পেয়ে গেছি, সেরোভাস্কুলার অ্যাক্সিডেন্ট পাইনি, বি ফলস। তারপরে ফিকাল ইনফেকশন ট্রু, রেনাল স্টোন অবশ্যই ফলস, আর স্পাইনাল ইনজুরি ট্রু। ঠিক আছে, আমরা নেক্সটে আগাই একটু। এই যে কজ অফ অ্যাকুইট রিটেনশন, আবার একই রকম কোশ্চেন দেখছেন, এটা আসছে 19-এ, এটা আসছে 18-তে, বললাম না একই জায়গাতে কোশ্চেন আছে, ডিপ্লোমাতে 17-তে আসছে। হ্যাঁ, একই, মানে এখানে দেখেন ফিমোসিস প্যারাফিমোসিস এই দুটো ট্রু হবে। ঠিক আছে, প্যারাফিমোসিসও কিন্তু যখন অ্যাকুইট কন্ডিশন ডেভেলপ করবে তখন কিন্তু এটা ট্রু হবে। ইউরেথ্রাল স্ট্রাকচার ট্রু, সিস্টোসিলিয়ার ফল, পোস্ট ইউরেথ্রাল ভালভ, এটা হচ্ছে সাধারণত আমরা পেডি পেশেন্টদের ক্ষেত্রে পেয়ে থাকি, পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক ইউরোলজিতে কি হয় এক্ষেত্রে একটা ইউরেথ্রার একটা কি বলে একটা মেকানিক্যাল একটা অবস্ট্রাকশন তৈরি হয়ে যায়। ঠিক আছে, ভালভের মধ্যে একটা পর্দার মধ্যে একটা মিউকোসার ফোল্ড থাকে, ফোল্ডটা অনেক সময় এরকম ভাবে ফ্লোর সময় যদি এরকম হয়ে গেলে দেখা যাচ্ছে এই পাশে ইউরিনটা আসছে, এটা আটকায় যাচ্ছে। ঠিক আছে, আটকায় গেলে ইউরিনটা আর যেতে পারে না, তখন অ্যাকুইট রিটেনশন ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি কমন, ভালোই কমন। অ্যাকুইট স্ক্রোটাম, আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আরেকটা কোশ্চেন কমনলি আসে আমাদের অ্যাকুইট স্ক্রোটাম থেকে। অ্যাকুইট স্ক্রোটাম বলতে কি, পেইনফুল কন্ডিশন অফ স্ক্রোটাম, তাই না? এখানে একটা বেরিলেভেটের কথা বলা আছে, যদি এটা অ্যাকুইট স্ক্রোটাম ইজ ডিউ টু টরশন অফ দ্য টেস্টিস প্রুভেড, যদি আদারওয়াইজ প্রুভ না হয় যে এটা টর্শন না, তাহলে আমাদের ধরে নিতে হবে এটা হচ্ছে টর্শন অফ দ্য টেস্টিস। দেখেন হেডিং দিছে অ্যাকুইট স্ক্রোটাম, কিন্তু শুরু করছে টেস্টিকুলার টর্শন দিয়ে, তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাকুইট স্ক্রোটামের মধ্যে টেস্টিকুলার টর্শনের জায়গাটা একদম ফার্স্টে এবং প্রধান, তাই তো? তাহলে টেস্টিকুলার টর্শন এটা কখন হয়, আমাদের এখানে কি কি দেখেন, এটা আমাদের কি কি জানা লাগবে, এটা হচ্ছে অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে হবে। তারপরে এই পেইনটা শুধুমাত্র যে স্কোটামের মধ্যে বা টেস্টিসে ফিল হবে তা কিন্তু না, যেহেতু আমাদের টেস্টিসের নার্ভ সাপ্লাই আমরা জানি সিম্পাথেটিক ইথোরাসিক টেন্ডন থেকে চলে আসে কিছুটা, এই জন্য এটা আমাদের অ্যাবডোমেনে কিন্তু চলে আসবে। ঠিক আছে, পেইন কিন্তু দেখা যাচ্ছে অ্যাবডোমেনে ফিল হচ্ছে ফার্স্টে, তারপরে বা ফার্স্টে ফিল না হলেও দেখা যায় যে অ্যাবডোমেনে ফিল হয়। ঠিক আছে, এখন ফার্স্টে অনেকে অনেকে বলে ফার্স্টে, অনেকে বলে যে না আমার আগে হচ্ছে স্কোটামে বা টেস্টিসে ব্যথা ছিল তারপরে অ্যাবডোমেনে ব্যথা আসছে। এবং টেস্টিসের ভায়াবিলিটি মাত্র কিন্তু দেখেন 6 থেকে 8 ঘন্টা, আমাদের কিন্তু ইমিডিয়েট এক্সপ্লোরেশন করা দরকার, আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি কি না পারি, আমাদের ইমিডিয়েট এক্সপ্লোরেশন করে টেস্টিসটাকে ডিটরশন করে আমাদের একটা অর্থোডোপ্লেক্সি করে দেওয়া উচিত, যদি আমাদের টেস্টিসটা ভায়াবল থাকে। ঠিক আছে, আমরা ডুপ্লেক্স করে নিতে পারি, অবশ্যই এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। ডুপ্লেক্স যদি আমরা করে নিতে পারি তাহলে আমরা অপারেশন বা স্কোটাম এক্সপ্লোরেশনের আগে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের টর্শনটা হচ্ছে হয়ে গেছে, বা মানে টেস্টিসটা ভালো আছে কি খারাপ আছে। ঠিক আছে, ওকে, এখানে এই কথাগুলো বলা হয়েছে, এখানে একটা ডায়াগ্রাম দেখাইছে, দেখেন এই যে এজের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাকুইট প্যাথোলজি, এখানে এপিডিডার্মাইটিস, তারপরে হচ্ছে দেখেন কোন এজে কোনটা হয়। ঠিক আছে, এটা বলা হয়েছে, দেখেন কোন এজে কোনটা, এই যে হাইড্রাটিক টর্শন এটা কত বেজে হবে, এবং হচ্ছে এই যে 10 থেকে দেখেন 10 থেকে 15 বছর মধ্যে, এবং পিক হচ্ছে দেখা যাচ্ছে এটাকে আমরা 13 ধরতে পারি, 13, 14, 13, এটা 14, এটা 15, তাহলে অ্যাডোলেসেন্ট আমাদের মেয়েদের ক্ষেত্রে অ্যাডোলেসেন্ট কিন্তু বাংলাদেশে 12 বছরের পরে ধরা হয়, তাই না? তাহলে অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বেশি টেস্টিকুলার টর্শনটা ডেভেলপ করতেছে। এটা এটা আছে, কজটা ওইভাবে পাওয়া যায় না, এটা একটা ইডিওপ্যাথিক কজ। কিছু কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলা হয়, ওগুলো ইম্পর্টেন্ট না আমাদের পরীক্ষার জন্য। আর এখানে তেমন কিছু বলা হয় নাই, এটা জাস্ট একবার বক্সটা 9.8 বক্সটা আপনারা নাইস টু নো করতে এবার রিডিং দিলে আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলো আর কি বলা হচ্ছে। দেখেন তাহলে রিগার্ডিং অ্যাকুইট স্ক্রোটাম, দেখেন কমন ইন পিউবার্টি আমরা কি দেখলাম, অবশ্যই পিউবার্টি কমন, তাই না? ডিউ টু টর্শন অফ দ্য টেস্টিস, অবশ্যই ট্রু। ইউজুয়ালি পেন স্টার্ট ফ্রম অ্যাবডোমেন, হ্যাঁ আমরা এটা বলতে পারি ট্রু। ইউজুয়ালি সাধারণত আমরা খুব একটা পাই না, তারপরেও আর কি এটাকে ট্রুর মধ্যে রাখা বেস্ট। আর টেস্টিস ক্যান সার্ভাইভ আপ টু 48 আওয়ার যদি সার্ভাইভ করতো তাহলে তো খুব ভালোই হতো আমাদের ক্ষেত্রে, তাই না? 2 দিন পর্যন্ত প্যাসেঞ্জার শোয়া রাখা হতো, তো না, মাত্র 8 আওয়ার, সাধারণত 6 ঘন্টা হচ্ছে ভালো, তারপরে আর কি যেটা দেখে যে ইম্পেয়ার্ড হয়ে যায় অলরেডি ফাংশন। নিড আর্জেন্ট এক্সপ্লোরেশন, অবশ্যই যেটা আমাদের আর্জেন্ট এক্সপ্লোরেশন দরকার হয়। এরপরে দেখেন এটা রিসেন্টলি আসা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোর মধ্যে একটা হচ্ছে পোস্টেড স্পেসিফিক অ্যান্টিজেন বা পিএসএ।
এটা কিন্তু আমাদের রিসেন্টলি খুব বেশি বার পরীক্ষায় আসতেছে, ঠিক আছে? এটা কিন্তু শুধু যে সার্জারি ফ্যাকাল্টিতে আছে তা কিন্তু না, এটা কিন্তু প্যাথোলজির কোশ্চেন। হ্যাঁ, প্যাথোলজির মধ্যে কিন্তু পিএসসি থেকে কোশ্চেন করে। এখন পিএসসি থেকে আমাদের কি কি জানা লাগবে দেখেন, বেলিলভ যেটা বলছে, বেলিলভে বলা হয়েছে পিএসএ বা পোস্টিক স্পেসিফিক এন্টিজেন একটা গ্লাইকোপ্রোটিন বা প্রোটিন সেরিয়াস, এটা পরে আমি দেখাবো আবার। গ্লাইকোপ্রোটিন প্রোটিন সেরিয়াস এটা হচ্ছে কোথা থেকে সিক্রেশন হয়, এটা হচ্ছে পোস্টিটিক এপিথেলিয়াম সেল থেকে, পোস্টিটের যে এপিথেলিয়াল সেল সেখান থেকে সিক্রেশন হয়। এটার ফাংশন কি, এটার হচ্ছে কয়েকটা ফাংশন আছে। একটা হচ্ছে লিকুইফিকেশন অফ দা আমাদের সিমেন্টকে লিকুইফিকেশন করে। এরপরে কি হয়, আমাদের টেস্ট আমাদের যে স্পার্ম গুলো থাকে, স্পার্ম একটা জোড়াগুলো, সেগুলো হচ্ছে সুইম করতে বা সাঁতার কাটতে সুবিধা হয় ওদের, ঠিক আছে? মানে লিকুইফিকেশন করে দিলে, যদি লিকুইফাইড হয়ে যায় তাহলে সুইমিং ক্ষেত্রে ইজিলি ক্যান সুইম, ঠিক আছে? এবং এটার আরেকটা কি, এটা কিন্তু একটা টিউমার মার্কার হিসেবে ইউজ হয়ে থাকে। এবং এটা হচ্ছে তাহলে দেখেন এপিথেলিয়াম থেকে যখন আসছে, তাহলে যদি কোনো পোস্টেটে যদি কোনো প্যাথোলজি হয় তাহলে এটা কিন্তু সিক্রেশন বেড়ে যায়, বা আমরা কিন্তু এটা ব্লাডে বেশি পরিমাণে পেয়ে যাই, ঠিক আছে? তাহলে কি কি এখন প্যাথোলজি হতে পারে দেখেন, পোস্টেট থেকে পোস্টেটে কি কি প্যাথোলজি আমরা জানি। পোস্টেটে আমরা প্রথমে কি জানি, বিনাইন ইনভেসমেন্ট অফ পোস্টেট, এটা আমরা মানে ইন্টারনি কোর্সি সার্জারিতে কিন্তু এরকম পেশেন্ট পাইনি, এটা কিন্তু খুব কম, তাই না? তাহলে বিনাইন ইনভেসমেন্ট অফ দ্য পোস্টেট, তারপরে কি প্রোস্টেটিক কার্সিনোমা এবং প্রোস্টাইটিস। তাছাড়া যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কিন্তু এটা অনেক গুণ বেড়ে যায়, কয়েক ফুট পর্যন্ত রেজ করতে পারে। এবং এটা হচ্ছে দেখেন কি বলা হয়েছে, এটা নর্মাল ভ্যালু ঠিক বলা হয়নি, এটা হচ্ছে নর্মাল ভ্যালু ডিফার করে, ঠিক আছে? দেখেন ল্যাবরেটরি টু ল্যাবরেটরি নর্মাল রেঞ্জ ক্যান ডিফার লিটিল ফ্রম ল্যাবরেটরি টু ল্যাবরেটরি। এটা কিন্তু মানে একদম ফিক্সড নর্মাল রোল বলা হয় না। তারপরে আমরা 10-এর নিচে সাধারণত নর্মাল একটা আমরা ধরে নিই যে 10-এর নিচে থাকলে আমরা নর্মাল, যদি পেশেন্ট আদার্স কোনো ড্রাগের উপরে না থাকে। আদার ড্রাগ কি কি, আদার্স ড্রাগের মধ্যে হচ্ছে ডুটাস্টেরয়েড বা ফিনাস্টেরয়েড, যেগুলো আমরা দিয়ে থাকি, 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর। তারপরে হচ্ছে আপনার অ্যাসপিরিন। হ্যাঁ, এই ড্রাগগুলা কিন্তু এই পিএসএটাকে কমায় দেয়। ইভেন যারা 6 মাসের মতো ডুটাস্টেরয়েড বা যে আমরা যেটা ইভোম্যাক্স, তাই না, বা ফিনাস্টেরয়েড 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর খেয়ে থাকে, তাদের কিন্তু 2 ফোল্ড দিয়ে গুণ করতে হয়। যেমন হচ্ছে কারোর ভ্যালু যদি 5 আসে এবং সে যদি 6 মাস খেয়ে থাকে ডুটাস্টেরয়েড বা 5 আলফা রিডাকটেজ যেগুলা, তাহলে কিন্তু তাদের আমরা 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে তার অ্যাকচুয়াল ভ্যালুটা আসবে 10 ন্যানোগ্রাম পার এমএল, ঠিক আছে? এইভাবে আমাদের এগুলা জানতে হবে। এবং একটা মজার ব্যাপার, এটা যতই আপনি এটা নিয়ে লাফালাফি করেন না কেন, এটা কিন্তু স্পেসিফিকও না আবার সেন্সিটিভও না। মানে কি, আহ এটা বাড়লেই আমরা বলতে পারবো না যে তার পোস্টেড ক্যান্সারই হয়েছে, আবার শুধুমাত্র এটা যদি বাড়া দেখি বা বা এটা যদি কম থাকে তাহলে আমরা বলতে পারবো না যে তার পোস্টেড ক্যান্সার নাই, ঠিক আছে? এটা কিন্তু স্পেসিফিকও না, সেন্সিটিভিটিও না। তাহলে এটা কি দরকার, কি জন্য দরকার, আমরা প্রগনোসিস অফ দা ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু ভ্যালু আছে, ঠিক আছে? প্রগনোসিস অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু এটার একটা ভালো ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে? তাহলে আমরা অপারেশনের পরে বা অ্যান্ড্রোজেন থেরাপি দেওয়ার পরে আমরা কিন্তু দেখি যে পিএসটা কমলো না এবং এটা কমে যায়। আচ্ছা, এরপরে দেখেন একটা জিনিস যেটা বলা হয়েছে পিএসএ থেকে জানা লাগবে, যে পিএস এর মধ্যে আমাদের পিএস টাকে দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে ফ্রি ফর্মে থাকে, একটা হচ্ছে কম্পাউন্ড ফর্মে থাকে, ঠিক আছে? ফ্রি ফর্ম কোনটা, ফ্রি ফর্মে মাত্র থাকে দেখেন 5 to 40%, এবং কম্পাউন্ড ফর্মে থাকে 60 to 90%, ঠিক আছে? কিন্তু এটা তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, জানা লাগবে না। পিএসএ ভেলোসিটি একটা মজার জিনিস দেখেন, পিএসএ ভেলোসিটি বলতে একটা জিনিস বোঝায়, যেটা হচ্ছে প্রত্যেক বছরে কত ন্যানোগ্রাম করে পিএসএটা বাড়তেছে পার এমএল এ, ঠিক আছে? এটা একটা সিগনিফিক্যান্ট রোল আছে, যেটাকে সাধারণত মনে করা হয় যে 0.75 ন্যানোগ্রাম পার এমএল পার ইয়ারে যদি আমাদের পিএসএটা বাড়ে, আমরা প্রত্যেক বছর বছর চেক করবো, যদি পিএসএটা দেখতেছি আমি আছে 1 ন্যানোগ্রাম বেড়ে যাচ্ছে বা 8 ন্যানোগ্রাম পার এমএল পার ইয়ার বেড়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু সিগনিফিক্যান্ট চান্স অফ প্রোস্টেটিক কার্সিনোমা আমরা বলতে পারি, ঠিক আছে? এটাকে বলা হয় পিএসএ ভেলোসিটি। এবং পিএসএ ডাবলিং টাইম, এটাকে মান্থ হিসাব করা হয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না। এই যে কথাগুলো বললাম দেখেন, এই কথাগুলো আপনার রিডিং দিলেই পাবেন, ঠিক আছে? এই যে 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর সালফেনিস্টেরয়েড এন্ড ডুটাস্টেরয়েড ইউজ ট্রিটমেন্ট রিপ্লেসমেন্ট, দেখুন, ঠিক আছে? এই লাইনগুলো যে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এই কথাগুলো বলা হয়েছে। এবং কোনটা কোনটা বাড়ায় দেয়, এই যে এখানে আছে ড্রাগ মোস্ট কমনলি, এই যে ফিনাস্টেরয়েড এন্ড ডুটাস্টেরয়েড, এই যে অ্যাসপিরিন, দেখেন অ্যাসপিরিন, থায়াজাইড, ডায়াবেটিস, এগুলো কিন্তু আমাদের এগুলোকে কমায় দেবে, ঠিক আছে? এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে ইউটিআই এর ক্ষেত্রে কিন্তু 6 সপ্তাহ পর্যন্ত আমরা এটা পেতে পারি বেশি। হ্যাঁ, ওকে, এই বক্সটা জাস্ট এই কথাগুলোই বলা হয়েছে, তেমন ইম্পর্টেন্ট কিছু নাই আর এক্সট্রা।
সবই ইম্পর্টেন্ট যেটা বলছি, কিন্তু এক্সট্রা কিছু না, এটা লাগবে না আপনাদের, এটা জাস্ট ঠিক আছে। দেখেন তাহলে পিএসএ টা থেকে আমরা কি কি কোশ্চেন আগে স্কিপ করে আসলাম। এই যে পোস্টেজ স্পেসিফিক অ্যান্টিজেন দেখেন, it is an androgen recurrent serine protease, অবশ্যই ট্রু। approximately 90% remain free in circulation, 90% কি সার্কুলেশনে ফ্রি ছিল? অবশ্যই না, তাই না? সার্কুলেশনে ফ্রি ছিল কত? 40% এর মতো, তাই না? হাইয়েস্ট হলো 40%, কিন্তু লোয়েস্ট, তাহলে আমাদের 90% ছিল কি কম্পাউন্ড ফর্মে, তাই না? তাহলে এটা ফলস। হ্যাঁ, যে হাফ লাইফ 5 তো এটা বাইরের থেকে দিছে, মানে আমাদের বেলিলাভ থেকে না। এটা দেখা যাচ্ছে যে সাধারণত বলা হয় 2 থেকে 3 দিন, হ্যাঁ, হাফ লাইফটাকে পিএসএ ক্যান রিডিউস অ্যাপ্রক্সিমেটলি 50% বাই, দেখেন এই যে এই লাইনটা কিন্তু ওই বেলি লেভেল লাইন, আর্টিফিশিয়ালি ইনহিবিটর দিয়ে কিন্তু 5% 50% মতো কমানো যায়। আমরা কিন্তু করলাম 2 দিয়ে গুণ করতে, তার মানে 50% কমে কমে গেছে, এই জন্য আমরা 2 দিয়ে গুণ করতে, তাহলে কি এটা অবশ্যই ট্রু হবে। কিন্তু কোনো কোনো বইতে এটা ফলস দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার ট্রু হবে, ঠিক আছে? তাহলে ইট ইজ রিস্ক, ইজ এ রিস্ক পোস্ট, এই যে ভেলোসিটি থেকে কোশ্চেনটা আসে, দেখেন পার এমএল পার ইয়ার যদি 0.75 ন্যানোগ্রামের বেশি থাকে তাহলে কি এটা ট্রু, তাই না? ওকে, তাহলে এখানে পিএসসি থেকে আরো কোশ্চেন আসছে, দেখেন এই যে এটা একই কোশ্চেন, যে হাফ লাইফ 5 বলছে, ঠিক আছে? 5 না, কিন্তু 3 হলে আমরা 2 দেওয়ার চিন্তা ভাবনা করতাম। আর কিছু আছে এখানে ইম্পর্টেন্ট কিছু? আচ্ছা, এটা নরমাল ধরতে পারে, এটা ট্রু বলতে পারে, ঠিক আছে? নরমাল ভ্যালু 10 ন্যানোগ্রামের পরে এটা ট্রু। ওকে, ইউটেরিক স্টোন। আচ্ছা দেখেন, এবারে আমাদের আরেকটা কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে ইউরেথ্রা অ্যানাটমি থেকে, বা এটা অ্যানাটমিক কোশ্চেনও বলতে পারেন, আবার হচ্ছে যদি অ্যানাটমি দেয় তাহলে স্ট্রাকচার বা আপনাদের ন্যারোইং, অ্যানাটমিক্যাল ন্যারোইং অফ ইউরেটার কি কি আছে, ঠিক আছে? তাহলে কোথায় কোথায় আছে একটা দেখেন, পেলভি ইউরেটার জাংশন, পেলভিস থেকে ইউরেটারের যে জাংশনটা, এখানে একটা স্ট্রাকচার। তারপরে ক্রসিং দা আইলিয়াক আর্টারি, আইলিয়াক আর্টারি যখন ক্রস করবে তখন একটা স্ট্রাকচার আছে। আরেকটা যখন এটা ভিতরে ঢুকতেছে ব্লাডারের মধ্যে তখন একটা কনস্ট্রিকশন আছে। এবং হচ্ছে জাক্সটাপোজিশন ভাস আর ব্রড লিগামেন্ট, এটা এটা আর কি আমরা অ্যানাটমিক্যালি ধরি না, বা তাও জেনে রাখা ভালো, যেহেতু বিল্লাবে আছে এটা আমাদের ধরতে হবে এইগুলো। তাহলে দেখেন কোশ্চেনটা এখানে এই ছবিটার থেকে এই কোশ্চেনটা হয়েছে, দেখেন ureteric stone is more likely to be located and level of pelvic junction through vesicular junction through iliac vessel through sacroiliac joint falls, uterine artery falls, then last দুটো falls। ওকে, এটা ইজি কোশ্চেন, এগুলো নিয়ে বেশি টাইম দেওয়ার কোনো মানে হয় না। স্টোন জাস্ট এটা জেনে রাখেন। দেখেন এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে 5 মিলিমিটার যদি কম থাকে তাহলে কিন্তু সেটা আমরা, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু এটা নরমালি স্পন্টেনিয়াসলি দেখা যাচ্ছে পাস করে যেতে পারে, ঠিক আছে? এটা সামারি বক্স 76.9 কমনেস্ট ক্যালসিয়াম অক্সালেট, এটা হচ্ছে কমনেস্ট মোস্ট কমন স্টোন, এইটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আপনাদের এই যে 5 মিলিমিটার কম যদি থাকে তাহলে, এবং ডায়াগনোসিসের এটা কি বলে, এটা হচ্ছে মরাল অফ, যেটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস, এটা হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান, ঠিক আছে? কজ অফ দ্য বায়োলেটার হাইড্রোনেফ্রোসিস, দেখেন হাইড্রোনেফ্রোসিসটা কি জিনিস? হাইড্রোনেফ্রোসিসটা হচ্ছে ইনফেকশন ছাড়া, ঠিক আছে? বা ইনফেকশন ছাড়া, বা হচ্ছে কি বলে নন পায়োজেনিক ডাইলেটেশন অফ দ্য রেনাল ক্যাপসুল, বা হচ্ছে আমাদের রেনাল প্যানক্রিয়ামের মধ্যে যখন আমাদের ইউরিন অ্যাকুমুলেশন হয়ে যায়, বা ইউরিন তো ওখানে, মানে ইউরিন বলতে পারি আমরা, ইউরিন অ্যাকুমুলেশন হতে পারে বা ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের এটাকে বলা হচ্ছে হাইড্রোনেফ্রোসিস, ঠিক আছে? ইউরেটেরো নেফ্রোসিস, হাইড্রো ইউরেটেরো নেফ্রোসিস, হাইড্রো ইউরেটেরো নেফ্রোসিস যখন বলবে তখন ইউরেটারটাকে ডাইলেটেশন হতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে হাইড্রো থেকে, হাইড্রো মানে কি পানি, তাই না? পানি, সহজ কথা যদি বলতে চাই আমরা, পানি অ্যাসেপ্টিক ডাইলেটেশন হবে, যেহেতু হাইড্রো বলতেছে, যে পায়ো পায়ো যদি বলতো সেক্ষেত্রে আমরা বলতাম সেপটিক ডাইলেটেশন, যেহেতু হাইড্রো ইউরেটেরোনেফ্রোসিস আমাদের অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ রেনাল কিডনি এবং হচ্ছে ইউরেটার, যেখানে ইউরেটেরোনেফ্রোসিস যেহেতু চলে আসছে, ইউরেটারও চলে আসবে এবং নেফ্রোসিসও চলে আসবে। তাহলে দেখেন বাইলেটারাল যখন বলা হচ্ছে তখন বোথ কিডনি এবং ইউরেটারটা যখন আমাদের মধ্যে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, তখন সেটাকে আমরা বলবো হাইড্রো বাইলেটারাল হাইড্রো ইউরেটেরোনেফ্রোসিস, ঠিক আছে? তাহলে দেখেন কখন কখন বা কোন কোন ক্ষেত্রে আমাদের এরকম কন্ডিশন গ্রো করতে পারে, ঠিক আছে? ফার্স্টে দেখেন, যদি আমাদের ইউরিনটা পাস করতে না পারে, ইউরিন যদি ব্লাডের মধ্যে অ্যাকুমুলেশন হতে হতে এটা এতটাই ব্লাডারকে প্রেশার দিচ্ছে, দেখা যাচ্ছে
রিফ্লাক্স গ্রো করতেছে, ঠিক আছে, ব্লাডার থেকে ইউরিনটা, আর যখন ব্লাডার ধরে রাখতে পারছে না, তখন সেটা ইউরেটারের মধ্যে জমা হচ্ছে। ইউরেটারের মধ্যে জমা হতে 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 ইউরেটার যখন ফুল হয়ে গেল, ইউরেটারের উপরে যে কিডনি, রেনাল পেলভিসের মধ্যে জমা হচ্ছে, ঠিক আছে, রেনাল প্যারেনকাইমার মধ্যে জমা হচ্ছে। তাহলে এইভাবে আমাদের, মানে মেইন প্যাথোলজিটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। মেইন প্যাথোলজিটা হচ্ছে ইউরেটার যে কোনো অবস্ট্রাকশন, লোয়ার ইউরিনারি ট্র্যাকে যদি অবস্ট্রাকশন হয়, লোয়ার ইউরিনারি ট্র্যাক কি বলে, যে হচ্ছে আপনার ব্লাডার এবং ইউরেথ্রা, মানে আমাদের কিডনি, রেনাল পেলভিস এবং ইউরেটার, এগুলো হচ্ছে আপার, এবং ইউরেটারের পরে যেটা ব্লাডার থেকে অনওয়ার্ড হচ্ছে আমাদের লোয়ার ইউরিনারি ট্র্যাক। তাহলে লোয়ার ইউরিনারি ট্র্যাকের যে অবস্ট্রাকশন যদি থাকে কোনো, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইলেটারাল হাইড্রোইউরেটার নেফ্রোসিস হতে পারে, ঠিক আছে। এবং যদি বাইলেটারাল ইউরেটারে যদি ফাইব্রোসিস হয়, বাইলেটারাল লেপ্টোপেরিটোনিয়াল ফাইব্রোসিস বলে থাকি আমরা, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু মানে আপার ইউরিনারি ট্র্যাকের প্যাথোলজি থেকেও বাইলেটারাল যদি ফাইব্রোসিস হয়, তাহলে বাইলেটারাল যখন দুইটা ইউরেটারই আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু অ্যান্সার করার আগে একটু বেলিলাভ দেখে আসি। বেলিলাভ কি বলছে, যে এই কথাগুলাই বলা হয়েছে, এবং প্রেগন্যান্সির একটা কথা বলা হয়েছে। দেখেন 20 উইক পর্যন্ত কিন্তু 20 উইকের মধ্যে দেখেন প্রজেস্টেরনের কারণে কিন্তু নরমালি ইউরেটার এবং রেনাল পেলভিসটা ডাইলেট থাকে, সেক্ষেত্রে এর মধ্যে এমনি আমরা হাইড্রোইউরেটোনেফ্রোসিস, প্রেগন্যান্সিতে কিন্তু এটা ফিজিওলজিক্যাল একটা কন্ডিশন, ঠিক আছে। প্রেগন্যান্সিতে যদি হাইড্রোইউরেটোনেফ্রোসিস ডায়াগনোসিস হয়, সেটা নিয়ে আমাদের অত কনসার্ন হতে হবে না, কারণ এটা 12 সপ্তাহের মধ্যে ডেলিভারি, সাধারণত 12 সপ্তাহ পরে ঠিক হয়ে যায়, ঠিক আছে। দেখেন এখানে কিছু কজ দেওয়া আছে, যে কজেজ অফ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। তাহলে আমরা এই কজের মধ্যে থেকে কিন্তু আমরা পাইছিলাম যে এই কজের কারণে কিন্তু আমাদের হাইড্রোনেফ্রোসিস হতে পারে। আমরা দেখেন ইউরেথার স্ট্রাকচার, বিভিন্ন কারণে ইউরেথার স্ট্রাকচার হতে পারে। পোস্টেরিয়র ইউরেথার ভালভ, আমি আগে বলছি যে এটা কি জিনিস। স্টোন, দেখেন স্টোনটা হতে পারে, স্টোন কখন হবে, যখন ইউরেথার স্টোন হবে, তাই না। ব্লাড ক্লট, ওই একই কথা, ক্লট রিটেনশন যদি হয়, তারপরে পেরিনিয়াল অ্যাবসেস, এগুলো যে পেইনফুল কন্ডিশন থেকে হতে পারে, ঠিক আছে। এরপরে আর কিছু আছে, পোস্টেরিয়র যে কথাগুলো আমি আগে একবার বলে আসছি, ওই কথাগুলোই আর কি, এই জন্য এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট করতে হবে না, আমরা জাস্ট অপশনগুলো একবার দেখি এবং বোঝার চেষ্টা করি। কজ অফ বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস, দেখেন স্ট্রাকচার ইউরেথ্রা, তাহলে কি আমাদের আউটফ্লোতে বাধা আছে, তাই না, ইউরেথ্রা স্ট্রাকচার আছে, তাহলে কি আমাদের এখন ইউরিনারি রিটেনশন হবে ফার্স্টে, তারপরে কি সেটা রিফ্লাক্স হয়ে বা ব্যাক ফ্লো হয়ে আমাদের হচ্ছে ইউরেটারাল হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করবে। পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ একই মেকানিজম, বাইলেটারাল নেফ্রোলিথিওসিস। দেখেন নেফ্রোলিথিওসিস আর হচ্ছে আপনার যেহেতু যতই বাইলেটারাল হোক, কিডনিতে যদি স্টোন থাকে, কিডনি যদি আপনার অবস্ট্রাকশন না করে, বলা না যে অবস্ট্রাকটিভ নেফ্রোলিথিওসিস, তাহলে আমরা বলতে দিতাম বাইলেটারাল, কিন্তু যেহেতু এটা অবস্ট্রাকশনের কথা উল্লেখ দেওয়া নাই, তাহলে অবশ্যই এটা ফলস হবে, কারণ কিডনিতে স্টোন থাকতেই পারে, স্টোন থাকলে যে অবস্ট্রাকশন করবে নট নেসেসারিলি, ঠিক আছে। তারপর দেখেন বাইলেটারাল ভেসিকুলারিক রিফ্লেক্স, হ্যাঁ বাইলেটারাল যদি ভেসিকুলারিক রিফ্লেক্স থাকে, সেক্ষেত্রে কিন্তু একইভাবে ওই যে মেকানিজম কি হচ্ছে, আমাদের ইউরিনটা ব্যাক ফ্লো করতেছে, তাই না, ব্যাক ফ্লো হয়ে ইউরিনটা মানে ইউরেটারটা ডাইলেট করে দিচ্ছে, না পেলভিস ডাইলেট করে দিচ্ছে, হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করতেছে। তারপরে কি ডার্টোসাল স্ফিংক্টার ডিজেনার্জিয়া, এটা 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 এটার সাথে সম্পর্ক খুব একটা নাই, কারণ এটা কি, এটা ডার্টোসাল, এটা এমন একটা কন্ডিশন যেখানে যে ডার্টোসাল কন্ট্রাক্ট করতেছে, কিন্তু স্ফিংক্টারটা এ করতেছে না আর কি। এটা খুব একটা এর ক্ষেত্রে বাইলেটারাল সাধারণত হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে না, খুব, যেহেতু ডার্টোসালটা খুব জোরে কন্ট্যাক্ট করতে পারে না, ঠিক আছে, এই জন্য। এরপর একটা ইম্পর্টেন্ট টিউমার, যেটা হচ্ছে নেফ্রোব্লাস্টোমা। এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায় 2076 চ্যাপ্টারে, উইলস টিউমার বা নেফ্রোব্লাস্টোমা, এটা কাদের, দেখেন এখানে তেমন কিছু জানা লাগবে না, এটা হচ্ছে যদি ডিটেলস করতে চান, আমরা পড়ি বিশাল বিশাল, ঠিক আছে, অত কিছু জানা লাগবে না, জাস্ট আমাদের পেয়ে লেভেল কি কি আসছে এখান থেকে কোশ্চেন গুলো হয়ে থাকে। দেখেন এটা চাইল্ডহুড টিউমার বলতে কি, এটা সাধারণত 5 বছরের মধ্যে ডেভেলপ করে বাচ্চাদের, এবং এটা সাধারণত এক পাশে হয়ে থাকে, কিন্তু এটা বাইলেটারালও হতে পারে। আর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি হবে, একটা হচ্ছে চাইল্ডের গ্রোথটা কমে যাবে, তারপর হচ্ছে একটা পেইনফুল মাস, একটা পালপেবল পেইনলেস মাস পেতে পারে, ঠিক আছে। এবং সাধারণত প্যাশেন্ট অনেক সময় দেখা যায় যে হাইপার টেনশন নিয়ে প্রেজেন্ট করতেছে, ঠিক আছে। আর যদি হিমাচুরিয়া থেকে থাকে, সেটা একটা ব্যাড প্রগনোসিস ফ্যাক্টর, সাধারণত হিমাচুরিয়া একটা খারাপ জিনিস, যেটা দেখা যাচ্ছে যে এটাকে ইনভলভ করে ফেলছে পেলভিসকে, রেনাল পেলভিসকে ইনভলভ করলে হিমাচুরিয়া হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের কি হতে পারে, এটা কিন্তু কমনলি মেটাস্টাসিস হতে পারে লাংসে, এবং লিভার, বোন, ব্রেনে মেটাস্টাসিস সাধারণত রিয়ারলি হয়। তাহলে হচ্ছে মোস্ট কমনলি হবে লাংসে মেটাস্টাসিস। আর ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট এটা আমরা এটা সাধারণত
অঙ্ক সার্জারি ইউনিটে, পেডিয়াট্রিক অঙ্কোলজি যেখানে, এখানে ট্রিটমেন্ট মানে বেস্ট ট্রিটেড হয়। আমরা ইউরোলজিতে এইসব পেশেন্ট ট্রিটমেন্ট বা ট্রিট করতে যাই না, সাধারণত পেডিয়াট্রিক অঙ্কোলজিতে রেফার করা হয়। এবং এটাকে কেমোথেরাপি এবং ফলোড বাই নেফ্রেক্টমি, এটা ট্রিটমেন্ট অফ চয়েস। এবং প্রগনোসিস কিন্তু মোটামুটি ভালো, 80% কিন্তু এটা লং টার্ম ফাইবার করে। প্রগনোসিস মোটামুটি ভালো যদি হচ্ছে আর্লি ট্রিটমেন্ট পায়, এবং হচ্ছে ব্যাড প্রগনোসিস যে ফ্যাক্টর আছে সেগুলো যদি না থাকে, ঠিক আছে। এখানে এখানে একই কথা বলা হয়েছে, টিপিক্যালি প্রেজেন্ট abdominal mass may cause hematuria, abdominal pain or fever, metastasis to the lung is best treated especially pediatric oncology unit, ঠিক আছে। ওকে, এখান থেকে কি কোশ্চেন আসছে, এখান থেকে যে দেখেন 12টা একটা কোশ্চেন আসছে। ইউজুয়ালি ডিটেক্টেড এট এজ এত ট্রু মে প্রেজেন্ট অ্যাজ পেইনলেস ফ্লুইড মাস, অবশ্যই এটা পেইনলেস ফ্লুইড মাস নিয়ে আসতে পারে। এবং এটা আমি একটু আগে দেখে আসলাম, সার্জারি ইজ নট অনলি দ্য ট্রিটমেন্ট, তাই না? তাহলে এটা সি নাম্বার ফলস। মে অকার বাইলেটারালি, হ্যাঁ বাইলেটারালি গঠন করতে পারে। প্রগনোসিস ইজ নট সাচ এ ব্যাড, ঠিক আছে। ব্যাড বলতে কি বোঝায়, যে একটা 50% এর উপরে মর্টালিটি রেট যদি 50% মানে 5 ইয়ার্স মর্টালিটি রেট যদি 50% কম থাকে, সেটাকে ব্যাডের মধ্যে বলা হয়। যেহেতু আমরা দেখুন 80% কিন্তু লং টার্ম সার্ভাইভ করে, সেহেতু আমরা এটাকে ব্যাড বলবো না, এটা তাহলে ফলস পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। ওকে, আমরা এবারে একটু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের মধ্যে একটু ঢুকবো, ঠিক আছে। ফার্স্টে যে টপিকটা আছে গ্যাস্ট্রিনোমা বা জোলিঞ্জার এলিসন সিনড্রোম বলা হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জিআইটি এর কোশ্চেনও না, আবার এটাকে আবার পিওরলি এন্ডোক্রাইনের কোশ্চেনও বলা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইনও পড়তে হবে, প্লাস জিআইটি যখন আমরা পড়বো তখন আমাদের এটা জানতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন গ্যাস্ট্রিনোমা বা জোলিঞ্জার এলিসন সিনড্রোমটা কি জিনিস, এটা একটা হচ্ছে, এটা ফার্স্টে দেখেন কেন হয়, এটা হচ্ছে ইডিওপ্যাথিক কজ, এটা খুব ভালো করে জানা যায় না, তবে জেনেটিক প্রিডিসপোজিশন বা মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়ার সাথে অ্যাসোসিয়েশন আছে, MEN1 যেটার সাথে অ্যাসোসিয়েশন থেকে যায় এর। দেখেন এখানে কি কি থাকে, ফার্স্টে আমরা দেখি ফার্মিনেন্ট আলসার ডায়াসিস ইন স্টোমাক, ডিউডেনাম অর অ্যাটিপিক্যাল সাইট। তাহলে কোথায় কোথায় থাকে দেখেন, ফার্মিনেন্ট বলতে কি, আলসার ডায়াসিসটা অনেক বেশি পরিমাণে হবে, ঠিক আছে। এটা স্টোমাকেও থাকতে পারে, ডিউডেনামে থাকতে পারে, ডিউডেনাম অথবা অ্যাটিপিক্যাল সাইট, যে কোনো জায়গায় হতে পারে। এটা একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, এটাকে বলা হয় গ্যাস্ট্রিনোমা ট্রায়াঙ্গেল, এটা আমি দেখাবো ইনশাআল্লাহ। তাহলে এইগুলা হচ্ছে আমাদের একটা অ্যাটিপিক্যাল সাইটে থাকবে। এবং রিকারেন্ট আলসারেশন দেখেন, যেহেতু আমাদের একটা টিউমার বা গ্যাস্ট্রিনোমা হয়ে বসে রয়েছে, এটা রিকারেন্ট, এটা গ্যাস্ট্রিক এক্সপ্রেশন করতে থাকবে, এবং সেটাকে ACL সিগ্রেশন বাড়বে, এবং এটা পিএইচ কমে থাকবে, এবং রিকারেন্ট একটা আলসারেশন হতেই থাকবে, ঠিক আছে। এবং যেটা ইম্পর্টেন্ট বেশি, সেটা হচ্ছে নন বিটা আইলেট সেল টিউমার অফ দ্য প্যানক্রিয়াস, ঠিক আছে। দেখেন নন বিটা সেল টিউমার, ঠিক আছে, নন বিটা সেল টিউমার, এটা কিন্তু মনে রাখবেন। আমি বারবার কেন বলছি, কারণ এখানে বিটা সেল টিউমার দিয়ে দেয়, আমরা খুশির ছালায় আর কি ট্রু দিয়ে দিই। ওকে, খুশি যারা বেশি হয় তারা ট্রু দিয়ে দেয়, যে পাইছি একটা কোশ্চেন এতদিন পরে কমন কোশ্চেন। এখানে এখানে এইগুলাই বললাম, যে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু কথা নাই, আমরা অলরেডি বলে ফেলছি। যে গ্যাস্ট্রিনোমা একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটা দেখেন, এই যে ট্রায়াঙ্গেলটা দেখেন, এই যে প্যানক্রিয়াসের এই যে এটা ডিউডেনামের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট মোস্ট কমনলি ইনভলভ করবে, ঠিক আছে। এরপরে দেখেন উপরে আমরা যদি যাই, এটা হচ্ছে সিস্টিক ডাক, আর হচ্ছে নিচে কি আছে, থার্ড পার্টের শেষ ডিউডেনামের, আর হচ্ছে এই পাশে হেড অফ দা প্যানক্রিয়াস, ঠিক আছে। এই এরিয়াটা, এটা হচ্ছে গ্যাস্ট্রিনোমা ট্রায়াঙ্গেল বলা হয়। এবং দেখা যাচ্ছে 80 থেকে 80% গ্যাস্ট্রিনোমা এখানেই এই করে। তাহলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে ক্লিনিক্যাল এন্ড বায়োকেমিক্যাল যদি ফিচার আমরা দেখতে চাই, তাহলে কি দেখা যাবে দেখেন, গ্যাস্ট্রিনোমা পেপটিক আলসার ডিজিজ থাকবে, 90% এর ক্ষেত্রে পেপটিক আলসার ডিজিজ থাকবে, এবং মাল্টিপল সাইটে থাকবে, আনইউজুয়াল সাইটে থাকবে, ঠিক আছে। এটা ডায়রিয়া হতে পারে, এবং অ্যাবডোমিনাল পেইন থাকবে, এর সাথে গ্যাস্ট্রিসিকুলার রিফ্লেক্স অ্যাসোসিয়েশন থাকতে পারে। এবং দেখা যাচ্ছে যে এটা মোস্ট কমন সিমটম হিসেবে এটা প্রেজেন্ট করতেছে, ঠিক আছে। 75% পেশেন্টের ক্ষেত্রে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা থেকে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লোয়ার ইসোফেজিয়াল স্ফিনক্টারটা আছে, এটা আপনার স্ফিনক্টার কন্ট্রাক্টিলিটিটা কমে যায়। বায়োলজিক্যাল ডায়াগনোসিস বায়োকেমিক্যাল যেটা, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আমরা জেনে রাখবো প্র্যাকটিক্যাল পারপোজে। দেখেন এখানে পিএইচটা 2.5 এর নিচে থাকবে, এবং গ্যাস্ট্রিক কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে 1000 পিকোগ্রাম পার ml এর উপরে। দেখেন নরমাল হচ্ছে মাত্র 100, 10 ফোল্ড রেজ করবে, ঠিক আছে। আর হচ্ছে পিএইচটা আমাদের নরমাল কি 3 এর নিচে, এবং এখানে পিএইচটা 3 এর না 2.5 এর নিচে থাকবে, ঠিক আছে। তার মানে কি এতটা অ্যাসিডিক থাকবে, ঠিক আছে। এর ট্রিটমেন্টে কি বলা হয়েছে, ট্রিটমেন্টে প্রোটন পাম্প ইনহিবিটর বা এটা দেওয়া যেতে পারে একটা সিক্রেশন গুলো কমানোর জন্য, হাইপার যে অ্যাসিড সিক্রেশন গুলো কমাবে। আর একটা হচ্ছে অক্টেরয়েড, যেটা হচ্ছে আমাদের
অ্যাসিড হাইপারসিকুলেশনটা কন্ট্রোল করার জন্য আমরা এগুলো দিয়ে থাকি বা দিতে পারি। এগুলো হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আর কি, ওটা খুব ইম্পর্টেন্ট না। এবার দেখেন আমাদের কোশ্চেনে কি আসছে, দেখেন এটা কিন্তু রিসেন্ট কোশ্চেন, এমএস 2020 সাল, তার মানে কিন্তু এটা আপনারা সেটা সামনে পরীক্ষা দিবেন 22-এ, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্স্টে দেখেন বলছে বিটা সেল টিউমার, দেখছেন আমি বলতেছিলাম যে খুশির ঠেলায় আমরা বিটা সেল টিউমার ট্রু দিয়ে দিই, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ফলস হবে। বিভিন্ন জায়গায় কিন্তু ট্রু দেওয়া থাকতে পারে, ঠিক আছে। প্রতারণায় মানে কি বলে যে ধোকা, বিকাশ বলে না, ধোকা খাবেন না, খবরদার ধোকা খাবেন না, কিন্তু ভালো করে বেলি লেভেল লাইনগুলো পড়বেন, ঠিক আছে। এবারে কোনিক ডিউডেনাল আলসার, অবশ্যই আমাদের কি এটা বলছি যে যেহেতু এটা সবসময় একটা গ্যাস্ট্রিন লেভেল বেড়ে থাকতেছে, এইচসিএল লেভেল বেড়ে থাকতেছে না, পিএইচ কমে থাকছে, আমাদের কোনিক একটা আলসার থাকবে। কোলিফর্ম ডায়রিয়া, কোলিফর্ম ডায়রিয়া এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডায়রিয়াটা হয়, এখন কোলিফর্ম ডায়রিয়া সারা কি সেন্সে দিছে এই কোশ্চেনটা। কোলিফর্ম ডায়রিয়া বলতে সাধারণত দেখা যাচ্ছে যে সিজিএলা বা কলেরাতে যে ডায়রিয়াটা হয় ওইটার মানে মানে ফর্মটা, ডায়রিয়ার ফর্মটা ওয়াটারি ডায়রিয়া ওরকম ভাবে হয়, এই জন্য এটা ট্রু আমরা দিতে পারি। তবে এখানে যদি কলোরিফর্ম ডায়রিয়া দিত, কলোরিফর্ম বলতে আপনার হচ্ছে কলোনিফর্ম ডায়রিয়া যদি বলা হতো সেক্ষেত্রে কিন্তু আবার ফলস আমরা দিতে পারতাম, ঠিক আছে, ওই দিকে আমরা যাবো না, যেহেতু আমরা ডায়রিয়া দেখতেছি এবং ডায়রিয়া আমরা পাইছি, আমরা এটা ট্রু দেবো, ঠিক আছে। এটা কিন্তু 100% যে শিওর এখন সারা কোন অ্যান্সারটা কারেক্ট করবে এটা কিন্তু জানি না, সারা এটা নিজেদের থেকে করার জন্য কোলিরিফর্ম ডায়রিয়া এটা অ্যাড করছেন। ডায়রিয়া যদি আসে আমরা অবশ্যই ট্রু দেবো। আর কোলিফর্ম ডায়রিয়া এটা আমরা এরকম ভাবে বলবো যে ওয়াটার ডায়রিয়া, হ্যাঁ গ্যাস্ট্রিক সিক্রেশনের কারণে কিন্তু আমাদের ডায়রিয়াটা হয়, এত পরিমাণে গ্যাস্ট্রিন সিক্রেশন হয়, এই সেক্ষেত্রে আমাদের ডায়রিয়াটা ডেভেলপ করে, ঠিক আছে। এবং এটার সাথে একটা প্যারাথাইরয়েড অ্যাডিনোমা থাকতে পারে, যেহেতু আমরা কি পড়ছি এটা মেন ওয়ান অ্যাসোসিয়েশন আছে, দেখছেন আমরা যে এটা স্কিপ করছি নাকি, এই যে দেখেন যে এই যে মেন, আমি বলছি মুখে যে মেন ওয়ান অ্যাসোসিয়েশন থাকে, মেন ওয়ানের মধ্যে কিন্তু আমাদের এটা থাকে, ঠিক আছে। আর এটা কি ফিওক্রোমোসাইটোমার সাথে সাধারণত অ্যাসোসিয়েশন থাকে না, ফিওক্রোমোসাইটোমার সাথে এটা হচ্ছে ABN2, ঠিক আছে, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাজিয়া, এটা হচ্ছে মেন 2 তে থাকে। আপনারা যারা এন্ডোক্রাইন সিস্টেম কোর্সেন বেরিয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে কিন্তু পার্ট 1 এর কোশ্চেন আসে আপনাদের, মেন 1 মেন 2, তারপরে হচ্ছে আপনার ফিওক্রোমোসাইটোমা খুব ইম্পর্টেন্ট পার্ট 1 এর জন্য, আপনারা কিন্তু খুব ভালো করে যে যেটা আছে যে ব্রেস্ট এবং এন্ডোক্রাইন, এটা কিন্তু খুব ভালো করে করবেন যারা পার্ট 1 সামনে দিবেন। ওকে, এবার একই কোশ্চেন দেখেন যে ইটস এ পেপটিক আলসার, অবশ্যই ট্রু, নট ফার্মিনেন্ট টাইপ, কেন নট, অবশ্যই আমরা পড়ে আসছি যে ফার্মিনেন্ট টাইপ, তাই গ্যাস্ট্রিনোমা মে বি অ্যাসোসিয়েটেড, গ্যাস্ট্রিনোমা মে বি অ্যাসোসিয়েটেড থাকেই। এরপরে কি বলা হচ্ছে যে ইট মে অকার আউটসাইড দ্য স্টোমাক, অবশ্যই আমরা দেখছি অ্যাটিপিক্যাল সাইড এটা ডেভেলপ করতে পারি, অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, অবশ্যই এটা ট্রু, ঠিক আছে। দেখেন এই একই রকম কোশ্চেন কিন্তু আসতেই থাকে, এটা কিন্তু আসছে 12তে কিন্তু পারবে ডিপ্লোমাতে আর কি, যাই হোক। দেখেন এরপরে একটা যেটা আমাদের লাগবে, হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে প্রায় কোশ্চেন আসে, এটা হচ্ছে মাইক্রোবায়োলজি থেকেও আসে, প্যাথোলজির থেকেও আসে, আবার হচ্ছে আমাদের বেলি ল্যাব থেকে সার্জারি ফ্যাকাল্টিতেও আছে, যারা মেডিসিন ফ্যাকাল্টির আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পেপটিক আলসার ডিজিজ থেকে এই হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু সার্জারি খুব ফেভারিট একটা টপিক, ঠিক আছে। দেখেন এখানে আসলে এটা কি কি সাথে অ্যাসোসিয়েটেড থাকে, হেলিকোব্যাক্টার পাইলোরি আমরা মাইক্রোবায়োলজির দিকে যাচ্ছি না, আমরা সার্জারির মধ্যে থাকি। দেখেন এটা অ্যাসোসিয়েটেড থাকতে কি গ্যাস্ট্রোডিউডেনাল ডিজিজ সাচ অ্যাজ ক্রনিক গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসারেশন এবং গ্যাস্ট্রিক কার্সিনোমা, তাই না। হেলিকোব্যাক্টার পাইলোরি কি কি করে আমরা জানি সবাই, এটা খুব কমন একটা ব্যাকটেরিয়া এবং কমন একটা টপিক, আমরা সবাই মোটামুটি কম বেশি ভালো জানি। এখন মজার বিষয় হচ্ছে ওয়ারেন এবং মার্শাল দুজন মিলে এটা হচ্ছে আর কি আবিষ্কার করছে যে এটার কারণে পেপটিক আলসার ডিজিজ হয়, ইভেন নিজেরা খাইছিল, ঠিক আছে, নিজেরা খেয়ে প্রমাণ করছে যে হ্যাঁ তারা ব্যাকটেরিয়া খাওয়ার পরে তাদের হচ্ছে এ হয়েছে, ঠিক আছে, মানে ওই পোস্টুল পাস্টুলের যেটা আমরা মাইক্রোবায়োলজিতে পড়ছি এইটা প্রমাণ করতে পারতেছিল না ওরা, যে এটা ইনজেকশন করলে যে এটা একটা ইয়ে আছে যে আপনার 4টা না 5টা আর কি নীতি আছে এই কোচের, ঠিক আছে, তার মধ্যে একটা ছিল যে যদি ওই ইনফেক্টিভ এজেন্টটা ইনফেকশন সাইটে পৌঁছাতে পারে তাহলে সেটা ইনফেকশন বা প্যাথোলজিটা ক্রিয়েট করবে, কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি এরা বললে মুখে বললে মানুষকে বিশ্বাস করতেছিল না, কারণ ওদের কাছে প্রমাণ ছিল না, তখন ওরা নিজেরা খেয়ে ফেলছে, ঠিক আছে। এবং এই খাওয়ার কারণে তাদের একটা পুরস্কার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তারা নোবেল পুরস্কার, মেডিসিন এবং ফিজিওলজিতে কিন্তু দুজনেই 2005 সালে নোবেল পুরস্কারটা পেয়ে গেছে, ঠিক আছে। বেশ মজার, তাই না, এত কষ্ট করে খাইছে সেটা সাফল্য আর কি পাইছে, ঠিক আছে, কষ্ট করলে কেষ্ট মেলে, ঠিক আছে, এই জন্য আর কি পড়াশোনার বিষয়ে আপনারা অবশ্যই কষ্ট করেন, ইনশাল্লাহ রেসিডেন্সি বলেন পার্ট 1 বলেন হয়ে যাবে, ঠিক আছে। লেগে থাকতে হবে, হ্যাঁ একটু লেগে থাকবেন, কষ্ট করবেন, কষ্টের ফল কি, ধৈর্যের ফল কি হয়, মিষ্টি হয়, তাই না, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, ঠিক আছে। আমি এই পর্যন্ত যারা দেখছি, আমি এই পর্যন্ত দেখি না যে খুব লেগে থাকার পরেও কারণ হয় না, এরকম আসলে পাইনি, দেখা যাচ্ছে যে কিছুদিন লেগে থাকে, 1 মাস 2 মাস পরে আর ভালো লাগে না, ছেড়ে যায়, এইটা করা যাবে না আপনি বুঝছেন, ভাই বা বোন যাই বলি না কেন, এটা করা যাবে না, আপনাদের অবশ্যই
এই জিনিসগুলো মানে লাগাতার লেগে থাকতে হবে, ঠিক আছে, ইনশাল্লাহ হবে। দেখেন দি অর্গানিজম ইজ স্পাইরাল, এখানে একটু ইম্পর্টেন্ট, দেখেন এটা কি, এটা মাইক্রোবায়োলজির কোশ্চেন, যে স্পাইরাল শেপ ফাস্টিজিয়াস মানে কি, এটা হচ্ছে আলাদাভাবে যত্ন করে গ্রো করতে হয়, অথচ সে কিন্তু পেটের মধ্যে গেলে ইচ্ছা মতো গ্রো করে, ঠিক আছে, খতরনাক খুব। এবং এটা দেখেন মোস্ট কমন সাইট হচ্ছে এটা যে গ্যাস্ট্রিক এন্টাল সেল, ঠিক আছে, এই যে এন্টাল জি সেল, এখানে কিন্তু এটা অ্যামোনিফিকেশন মানে অ্যামোনিয়া উৎপাদন করে ওখানে বাসা বাঁধে সবচেয়ে বেশি। ওকে, এরপরে কি বলা হয়েছে, আর এইগুলো আর কি, যে জাস্ট কি কথাগুলো বললাম ওইগুলো আর কি একটু ব্যাখ্যা সহকারে জাস্ট আপনারা রিডিং দিবেন। আর কোশ্চেনে যদি যাই আমরা, দেখেন কি বলা হয়েছে, এটাও দেখেন রিসেন্ট কোশ্চেন, ঠিক আছে। ইজ স্ট্রংলি লিঙ্কড উইথ কার্সিনোমা অফ দ্য কোলন, কোলনের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ কি, কোলনে যেতে যেতে এইচসিএল একদমই হয়ে যায়, তাই না, আমরা কিন্তু কোলনের, এটা কিন্তু আপনার অ্যালকালাইনও হতে পারে, এই জন্য অবশ্যই কোলনের সাথে কিন্তু আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক শুধুমাত্র ডিউডেনাম এবং স্টোমাক, মানে আমাদের না, হেলিকোব্যাক্টার পাইলোরির সম্পর্ক, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন ইজ লিঙ্ক উইথ রিকারেন্ট ডিউডেনাল আলসার থ্রু ইট ফাউন্ড ইন গ্যাস্ট্রিক অ্যানজার, আমরা একটু দেখলাম গ্যাস্ট্রিক অ্যানজার এবং জি সেল, এটাও কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে। ইজ আনকমন ইন অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, না, দেখা যাচ্ছে যে আপনি নর্মাল অ্যাসিম্পটোমেটিক পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু খুবই কমন, এবং এটা বলা হয়েছে মোস্ট কমন, ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন একটা ইনফেকশন, ঠিক আছে। আর কলোনাইজেশন ইন দ্য স্টোমাক ইজ লিমিটেড বাই কর্টিকোস্টেরয়েড, কোনোদিনই না, আমরা জানি এটা হচ্ছে ট্রিটমেন্ট কি, এটা ট্রিটমেন্ট হচ্ছে যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা হচ্ছে কি ইরাডিকেশন থেরাপি বা ট্রিপল থেরাপি বা কোয়াড্রুপল থেরাপি, তাই না, ওখানে কি কি দেওয়া হয় ফার্মাকোলজিতে করে ফেলছে। এরপরে দেখেন একটা ইম্পর্টেন্ট মজার একটা টপিক, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং এখান থেকে সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে মেটাবলিক যে ফাইন্ডিংস গুলো আছে সেখান থেকে কোশ্চেন আসে, এবং হচ্ছে ফাইন্ডিংস গুলো কিন্তু খুবই মজার, আমরা গল্পের স্বরে করে ফেলি। দেখেন আমরা একটু চিন্তা করে দিই, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কখন কোন একটা মোস্ট কমন কজ হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, ঠিক আছে, এটা ছাড়া পলিপ হইতে পারে, তারপরে হচ্ছে ট্রিকোভিজার হতে পারে, তারপরে হচ্ছে যদি ম্যালনিউট্রিশন হয়, এসব কারণে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। তবে আমরা মোস্ট কমনলি যেটা পাই সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সারের কারণে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আমরা সবচেয়ে মোস্ট কমনলি পেয়ে থাকি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা মেটাবলিক অ্যাবনরমালিটি কি হবে একটু দেখেন, একটু আমরা পড়ার চেষ্টা করি। ফার্স্টে দেখেন আমাদের পাইলোরাসটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে কি, গ্যাস্ট্রিক যে কন্টেন্ট গুলো রয়েছে এগুলো আমাদের রিগার্ডিটেশন হচ্ছে বা ভমিটিং হচ্ছে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে কিন্তু একটা ক্লিনিক্যাল ফিচার ভমিটিং, এবং এই ভমিটিংটা কিন্তু খুব মানে কি বলে প্রজেক্টাইল ভমিটিং, ঠিক আছে। তাহলে এই ভমিটিং এ আমাদের কি বের হয়ে যাচ্ছে, এইচসিএল বের হয়ে যাচ্ছে, তাই না, তাহলে কি আমাদের হাইড্রোজেন কমে যাচ্ছে প্লাস ক্লোরাইড কমে যাচ্ছে। এখন এই যে এইচসিএল কি একটা অ্যাসিড যদি বের হয়ে যায় আমাদের বডি থেকে, তাহলে কি আলটিমেটলি আমাদের বডিতে কি কম্পেনসেট করার আগ পর্যন্ত কি ডেভেলপ করবে, অ্যালকালোসিস ডেভেলপ করবে, তাই না, মানে অ্যাসিড বের হয়ে গেল তার মানে কি অ্যালকালোসিস ডেভেলপ করলো আমাদের ভিতরে। তাহলে এটা কি মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করলো, যেহেতু রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে না, আমাদের এইচসিএল বের হয়ে গেলে কি মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে, ঠিক আছে। দেখেন মেটাবলিক যখন অ্যালকালোসিস ডেভেলপ করলো তখন কি হবে, তখন হচ্ছে প্রথম দিকে একটা বিগিনিং আমাদের হাইড্রোজেন আয়ন যেহেতু বের হয়ে যাচ্ছে, আমাদের কি হবে, পটাশিয়াম আয়ন, আমরা হচ্ছে পড়ছি যে ডিস্টাল কানেক্টিভ টিউবুল এবিসিতে খুব সুন্দর করে দেওয়া আছে, এবিসি যাদের পড়া নাই রেনাল সিস্টেমে তারা অবশ্যই সাজেস্ট করবে এবিসিটা কিন্তু পড়বেন। দেখেন ডিস্টালি আমাদের হচ্ছে হাইড্রোজেনটাকে, আমাদের ডিস্টালি কি হয়, অ্যালডোস্টেরনের প্রভাবে একটা আছে পটাশিয়াম সিক্রেশন হয় এবং হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়, তাই না, সোডিয়াম ক্লোরাইড অ্যাবজর্পশন হয় এবং পটাশিয়াম সিক্রেশন হয় নরমালি। এরপরে আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের এই যে পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন, এই দুইটার মধ্যে একটা খুব ভালো একটা সম্পর্ক আছে, ঠিক আছে, একজন বিপদে পড়লে আরেকজন বাঁচায়, ঠিক আছে। দেখা যাচ্ছে আমরা এইচসিএল যখন আমাদের বের হয়ে যাচ্ছে, যখন আমাদের হাইড্রোজেন আয়ন যখন বের হয়ে যাচ্ছে, তখন পটাশিয়াম রিলিজ হয়, পটাশিয়াম বের হতে থাকে, পটাশিয়াম বের হতে আমাদের এইচসিএলটাকে মানে বা আমাদের হাইড্রোজেন আয়নটাকে আমাদের নেফ্রনের যে ডিস্টাল এটা হচ্ছে রিঅ্যাবজর্ব করে ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়াম হচ্ছে কি বলে ওটাকে, আত্মাহুতি দেয়, ঠিক আছে, তার বন্ধু হাইড্রোজেনকে বাঁচানোর জন্য, ঠিক আছে, এবং হাইড্রোজেনকে বাঁচানোর জন্য সে আত্মাহুতি দিতে থাকে, এবং একসময় দেখা যাচ্ছে পটাশিয়াম আয়ন শেষ হয়ে গেছে। এখন পটাশিয়াম আয়ন যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের হার্ট আর নর্মাল ফাংশন করতে পারবে না, তখন বডি বলে কি ঠিক আছে পটাশিয়াম তুমি অনেক আত্মত্যাগ করছো, এবারে হচ্ছে আমরা বাড়ি ডিফেক্টের মাধ্যমে হাইড্রোজেন আয়নটাকে বের করে দিব, পটাশিয়ামটাকে ধরবো, ঠিক আছে। তখন বডি দেখা যায় আমার হাইড্রোজেনের থেকে আমার পটাশিয়ামটাকে বেশি ফিভার করতে হবে শেষে গিয়ে, সেই জন্য
হাইড্রোজেন তখন বের হয়ে যায়, এটাকে বলা হয় বারিড ইফেক্ট। ঠিক আছে, বারিড ইফেক্ট এটা আপনি এতে পাবেন, ফিজিওলজিতে পাবেন, বায়োকেমিস্ট্রি পাবেন। এই বারিড ইফেক্টের মাধ্যমে আমাদের এই হাইড্রোজেন আয়নটা বের হতে থাকে এবং পটাশিয়ামটা রিঅ্যাবজর্পশন হতে থাকে। ঠিক আছে, তাহলে আমরা ইউরিনে যদি হাইড্রোজেন আয়ন বের হচ্ছে তাহলে কি এটা কি অ্যাসিড ইউরিয়া হচ্ছে, তাই না? হাইড্রোজেন আয়ন যখন আমরা ইউরিনে পাচ্ছি সেটা কি অ্যাসিড ইউরিয়া হচ্ছে। তাহলে আমাদের গ্রস ফিজিওলজিটা বা গ্রস আমরা অ্যাবনর্মালিটি কি পাচ্ছি, মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া, তাই না? দেখেন আমরা অ্যালকালোসিস এমনি বডিতে অ্যালকালোসিস রয়েছে, এরপরে যদি আমরা অ্যাসিড বের করি আরো আরো আমাদের অ্যালকালোসিসটা অ্যাগ্রাভেট করবে, তাই না? নর্মালি ফিজিওলজি কি বলে যে আমাদের বডিতে যখন অ্যাসিড কমে যাবে তখন আমরা অ্যাসিড ধরবো, অ্যালকালাইন বের করে দেবো, যখন অ্যালকালাইন কমে যাবে তখন আমরা অ্যালকালাইন ধরবো, অ্যাসিড বের করে দেবো, তাই না? এইভাবে, কিন্তু আমাদের এখানে উল্টা হচ্ছে, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া। ওকে, এটা কিন্তু ইন্টারেস্টিং, বুঝে পড়লে কিন্তু আর ইনশাল্লাহ কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, এই কথাগুলো বলা হয়েছে এখানে। হ্যাঁ, দেখি এবার মেলে কিনা আমাদের। দেখেন মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যাসিড বের হচ্ছে, অ্যাসিডোসিস কেন হবে? তাহলে কি এটা অবশ্যই ডাহা মিথ্যা কথা, তাই না? এটা হাইপার নাট্রেমিয়া, আমাদের হচ্ছে হাইড্রোজেন সোডিয়াম আমাদের ফ্লুইড বের হয়ে যাচ্ছে, ফ্লুইড বের হয়ে গেলে আমাদের হাইপার নাট্রেমিয়া কি হবে? আমাদের অবশ্যই হাইপোনাট্রেমিয়া হবে, তাই না? এটা কিন্তু হাইপোনাট্রেমিয়া হয়। এরপর হাইপোক্যালেমিয়া, হ্যাঁ এই যে আমি কিন্তু বলছিলাম হাইপোক্যালেমিয়া হবে কখন, এই সোডিয়ামকে রিটেনশন করতে গিয়ে কিন্তু হাইপোক্যালেমিয়া হবে। হাইপোক্লোরেমিয়া, অবশ্যই ক্লোরাইড তো বের হয়ে যাচ্ছে, ক্লোরাইড তো বলবে হাইপোঅ্যালুমিনিয়ামের সাথে কোনো সম্পর্ক নাই, আপাতত দৃষ্টিতে এটা ফলস। ঠিক আছে, গ্যাস্ট্রিক ক্যান্সার একটা ইম্পর্টেন্ট টপিক, সেখান থেকে আসে আমাদের এটিওলজি থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, গ্যাস্ট্রিক ক্যান্সার আমাদের পুরোটা পড়তে হবে না। দেখেন এটা একটা আমরা আগে পড়ে আসছি, এইচ পাইলোরির সাথে একটা রিলেশন আছে এর। এবং দেখেন এই যে আগে আমরা এখানে একই কথা বলছি, আগে পড়ে আসছি, এবং দেখেন এখানে বলছে যে হেলিকোব্যাক্টার সিম টু বি প্রিন্সিপালি অ্যাসোসিয়েটেড উইথ কার্সিনোমা অফ দ্য বডি স্টোমাক, ডিস্টাল স্টোমাক রাদার দেন দ্য প্রক্সিমাল স্টোমাক। ঠিক আছে, সাধারণত দেখা যাচ্ছে কি স্টোমাকের এইচ পাইলোরি কোথায়, ডিস্টালি এটাই করতেছে। ঠিক আছে, প্রক্সিমাল কিন্তু আমাদের হচ্ছে ইসোফেগাসের সাথে যেটা রিলেটেড, কার্ডিয়াক এন্ড, এটা হচ্ছে প্রক্সিমাল। আমরা কি দেখছি যে হেলিকোব্যাক্টার পাইলোরি কোথায় থাকে, অ্যান্টেমের দিকে থাকে, তাই না? তো ডিস্টালি করবে, তাই না? তো ইজি ব্যাপার, এটা তো ভুল করবেন কেন? এটা ভুল করার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তাহলে দেখেন কোথায় পড়লো ডিস্টাল, এরপরে দেখেন কি বলছে এখানে, আর ইম্পর্টেন্ট এমন কিছু নাই। ও এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ইটিওলজি, তাই না? ইটিওলজির মধ্যে ঢুকছি আমরা। হ্যাঁ, এই যে এটিওলজির মধ্যে দেখেন খাতের খাতের এই গ্যাস্ট্রিক কার্সিনোমাটা হওয়ার সম্ভাবনা বেশি। ফার্স্টে দেখেন একটা গল্প করে যে প্যাশেন্ট উইথ পার্নিশিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, পার্নিশিয়াস অ্যানিমিয়া থাকলে কি গ্যাস্ট্রিক অ্যাট্রফি ডেভেলপ করে অনেক সময়, বা পার্নিশিয়াস অ্যানিমিয়া গ্যাস্ট্রিক আমাদের যখন হচ্ছে ফাংশন ইন্টেন্সিভ ফ্যাক্টরটা ঠিকমতো ফাংশন করতে পারে না, গ্যাস্ট্রিক এটা প্যাথোলজির কারণে এটা পার্নিশিয়াস অ্যানিমিয়া ডেভেলপ করে, এবং এখান থেকে কার্সিনোমার একটা সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত দেখা যাচ্ছে যে কোনো সময় যদি অপারেশন হয়ে থাকে, যেমন পিল রোড 2 অপারেশন বা গ্যাস্ট্রেক্টমি, এই কোন ক্ষেত্রে পরবর্তীতে ওখান থেকে ডেভেলপ করতে পারে কার্সিনোমাটা। ঠিক আছে, এরপরে যদি ইসোফেজিয়াল রিফ্লাক্স থাকে, তাছাড়া ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া থাকে, তারপরে হচ্ছে যারা সিগারেট খায় তাদের তো একটা সম্ভাবনা, কোন ক্যান্সারটা হতে পারে না, সিগারেট যারা খায় সব ক্যান্সারের সাথে রিলেটেড। তারপরে যা ডাস্ট ইনজেকশন হতে পারে। এরপরে আপনারা ওই যে আপনার না আমরা সবাই একসাথে আর কি খাই, কি খাই, যে সল্ট কাবাব খাই, তাই না? খুব ভালো লাগে। ফিশ, এখন তো যে ফিশ কাবাবও বের হয়েছে, আগে তো শুধু মাংস কাবাব খেয়ে মানুষ কুল পাইতো না, এরপরে এখন ফিশ কাবাব খায়। মানে কাবাবের চোটে এখন সব স্টোমাক ভিতরে গিয়ে সব ক্যান্সার ডেভেলপ করছে। ঠিক আছে, দেখেন এই যে এক্সেসিভ সল্ট ইনটেক, ডেফিসিয়েন্সি ইন অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে, সবই কিন্তু আমাদের কার্সিনোমার সাথে একটা। তারপরে অবেসিটি, দেখেন এই যে অবেসিটি অ্যাসোসিয়েটেড টু অবেসিটি, যে হেলিকোব্যাক্টার পাইলোরি বাট is associated with obesity and higher socioeconomic condition is not associated with helicobacter pylori। এটা হচ্ছে যখন প্রক্সিমাল, এটা প্রক্সিমালের ক্ষেত্রে আমরা কি দেখছি যে আমাদের এইচ পাইলোরি কিন্তু খুব একটা ঝামেলা করে না। কিন্তু কারা ঝামেলা করে, যদি আপনি ওই যে যেটা হাই সোশিও ইকোনমিক কন্ডিশনে আপনি আছেন, আপনার পকেটে অনেক টাকা, কি করবেন টাকাগুলো দিয়ে আপনি? সাধারণত এগুলো দেখা যায় যে আমাদের যারা ফিমেল লেডি ডক্টররা যারা আছেন তারা একটু বাইরে বেশি খাওয়া দাওয়া বেশি করেন। আমি দেখছি আমাদের ইন্টারনেট সময় বা এখনো দেখা যায় যে সাধারণত কিন্তু খুব বাইরে মেয়েরা কিন্তু একটু বেশি খায়। ঠিক আছে, এবং যখন বাইরের খাওয়া দাওয়া গুলা করে তখন কিন্তু একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের যে বাইরে আমরা খাবো ভালো খাবার গুলা খাবো, ঠিক আছে, স্বাস্থ্যকর খাবার গুলা খাবো। এখন আমি বলছি আমার, আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি কি করেন? না, আমি কিন্তু চেষ্টা করি মেনে চলার। ঠিক আছে, ইভেন সিগারেট খাইতে পারি না, কারণ কারণ কি, পেশেন্টদের নিষেধ করতে হয়, যেটা নিজে করি না সেটা মানুষের নিষেধ করে কি হবে, তাই না?
এই জন্য আমাদের বাইরে যখন আমরা খাওয়া দাওয়া করবো একটু বুঝে শুনে যে ঠিক আছে খাচ্ছি জীবের জন্য, কিন্তু ক্যান্সার হচ্ছে তো স্টোমাকে গিয়ে। ঠিক আছে, আমাদের সমস্যাটা হলো জীবের, কিন্তু ভুগতেছে কে? ভুগতেছে হচ্ছে স্টোমাক। তাহলে আমাদের এটা একটু ভেবে চিন্তে খেতে হবে, যেমন সপ্তাহে একদিন যান বা মাসে 2 দিন যান। হ্যাঁ, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে, আমরা সামনের দিকে যাই। আজকের লেকচারটি একটু বড় হয়ে গেছে, সমস্যা নাই, আমাদের পেডিয়াট্রিক সার্জারি তেমন কিছু নাই। ঠিক আছে, দেখেন রিস্ক ফ্যাক্টর গ্যাস্ট্রিক যে এটিওলজির মধ্যে থেকে চলে আসছে। হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন অবশ্যই ট্রু। তারপরে হচ্ছে প্রিভিয়াস গ্যাস্ট্রিক সার্জারি যদি হয়ে থাকে, প্রিভিয়াস গ্যাস্ট্রিক সার্জারিতে আমরা কি দেখছি, আমরা একটু আগে দেখলাম বিলরোড 2 কিন্তু যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা কার্সিনোমার একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এনএসএইড এর সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। এনএসএইড এর সাথে একটা সম্পর্ক অনেকে বলে যে সেটা এনএসএইড আমরা যদি বেশি খাই সেক্ষেত্রে কি, সেটা হচ্ছে আহ কি করবে, আমাদের ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ বা পেপটিক আলসার ডিজিজ থেকে এই লং স্ট্যান্ডিং পেপটিক আলসার গিয়ে ক্যান্সারে পরিণত হতে পারে। তাহলে এটা কি সেকেন্ডারিলি ঘুরে আসতেছে, তাই না? এই জন্য এটাকে মানে ম্যাক্সিমাম আমাদের হুজুরদের যেরকম মতামত থাকে না, আলেমদের মতামত, আমাদের এরকম মেডিকেল সেক্টরে আলেমদের মতামত হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মতামত দিছে যে না, এনএসআই ডাইরেক্টলি বললে ফলস হবে, আর হচ্ছে যদি প্যাসিভলি বলে তাহলে আমরা ট্রু দিতে পারি। যেহেতু এনএসআই ডাইরেক্টলি বলা হচ্ছে সেহেতু এটা আমরা ফলস দিব। পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি যে কোনো কার্সিনোমাতেই দেখা যাচ্ছে বা কি কোনো ক্যান্সারে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি একটা বড় একটা কি রোল প্লে করে। হ্যাঁ, আর স্মোকিং তো বলার বাহুল্য। ঠিক আছে, তাহলে আমাদের একটা মাত্র ফলস বলে এনএসআই। ঠিক আছে, অনেকে এটা ট্রু দিতে চায়, কিন্তু আমি ম্যাক্সিমাম মানুষের মতো যে না ভাই এটা প্যাসিভলি করতে পারে। তারপর আপনি এনএসআই কয়জন খায় আর কয়জনের আলসার ডেভেলপ করে, ঠিক আছে, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হচ্ছে, এই জন্য এটা নিয়ে কথা বলতেছি যে দেখেন কয়জন এনএসআই খায়, আমরা কিন্তু ম্যাক্সিমাম এনএসআই এর সাথে আমরা কিন্তু পিপিআই দিয়ে দিই, এবং এটা কিন্তু আপনার ওরকম ভাবে আলসার ক্যান্সার করে না খুব একটা ডাইরেক্ট যে হ্যাঁ, এটা সাধারণত অ্যাক্টিভ ব্লিডিং পেপটিক আলসার করে। ঠিক আছে, ওকে। আর এখানে কিছু কমপ্লিকেশন আছে, দেখেন কি কি হতে পারে। স্টোমাক নাই, আপনি স্টোমাক কেটে ফেলছেন, ঠিক আছে, গ্যাস্ট্রেক্টমি অপারেশনের একটা কমপ্লিকেশন। ঠিক আছে, লং টার্ম বা শর্ট টার্ম কমপ্লিকেশন, লং টার্ম কমপ্লিকেশন। লং টার্ম কমপ্লিকেশন কি কি হতে পারে দেখেন, একটা হচ্ছে আপনি স্টোমাক যদি কেটে ফেলেন তাহলে কি আপনি আর পেট ভরে খেতে পারবেন? এখন যেমন আপনি হচ্ছে ওই যে কি বলে, যখন রেস্টুরেন্টে যখন ভালো ভালো খাবার খেতে যাই, আমরা যেতাম খুলনার মানুষজন যারা আছি, আমরা জিরো পয়েন্টে যেতাম, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার গরুর মাংস খেতে যেতাম। ঠিক আছে, খাসির মাংস পাওয়া যায়, একসাথে গিয়ে খেতাম। এবং বিয়ে বাড়িতে যখন আপনি যান, মনে করেন যে 1,000 টাকা বা 2,000 টাকা বা 5,000 টাকা দিয়ে একটা গিফট দিলাম, একটু খাবো না, একটু খাই। হ্যাঁ, খেতে খেতে কোন পর্যন্ত খায়, খাইতে খাইতে একদম স্টোমাক ফুলে ডায়াফ্রাম, প্রেশার দিয়ে ডায়াফ্রাম উঁচু হয়ে যায়, যখন আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। দেখছেন না এরকম অনেক বেশি খাওয়ার পরে নিঃশ্বাস নিতে পারতেছেন না, এরকম হচ্ছে না? সাধারণত ছেলেদের হয়, মেয়েরা আবার এসব দিকে সচেতন, তারা আবার ওই খাবে ঠিকই কিন্তু মনে করে যদি মোটা হয়ে যায় দেখতে খারাপ দেখাবে, আর খায় না। ঠিক আছে, তাহলে আমাদের ছেলেরা কিন্তু দেখা যাচ্ছে যে একদম আমরা যতক্ষণ না পর্যন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ততক্ষণ খাই। আমি খাই না, ছেলেরা অনেকে খায় আর যাই হোক, আমি ছেলেদের খাই দোষ নিচ্ছি। ঠিক আছে, মেয়েদের বললে আবার মাইন্ড করবে যে আমাদের বেশি খাই, আমাদের কোথা দিল। তাহলে হচ্ছে আমরা ছেলেরা যখন খাই দেখা যাচ্ছে কি আমাদের অনেকে, ইভেন আমরা একবার ট্যুরে গেলাম আমাদের স্টুডেন্টদের নিয়ে। আমাদের স্টুডেন্ট বলতে আমি আগে যেখানে ছিলাম 8 দিনে, ট্যুরে যাওয়ার পরে রাতে খাওয়া দাওয়ার পরে, ওখানে তো বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ছিল আর কি। রাতে খাওয়া দাওয়ার পরে আমি চেয়ারে বসছি বারান্দায়, একটা হোটেলে গিয়ে থাকছিলাম আর কি। স্টুডেন্টরা সামনে আসছে, এসে সব নিচে ওই যে নিচে গোল হয়ে বসছে, চেয়ার ছিল না আর কি, ওরা নিচেই বসে বসে, সুন্দর পরিষ্কার জায়গা। এখন বসে বসে বলছে স্যার আমার তো খুব কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে স্যার? দম নিতে পারতেছি না। খাইছিস কত? ঠিক আছে, এমন খাওয়া খাইছে যে স্টোমাক এতটাই ডাইলেট হয়েছে যে ডায়াফ্রাম নিচে নামতে গেলে কষ্ট হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, দেখেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তাহলে কি আপনি আর অপারেশন গ্যাস্ট্রিকটমি যদি অপারেশন করে দেন তাহলে আর ওরকম ভাবে খাইতে পারবেন না। ঠিক আছে, তখন আপনার হচ্ছে ওই যেটুকু খাইতে পারেন, তাহলে কি একটা কি আমাদের আমরা খেতে পারতেছি না, বেশি স্মল মিল এবং ওপেন খাইতে হচ্ছে। এবং ডাম্পিং নামে একটা সিম্পটম আছে, এটা আমি এটা আমাদের কোশ্চেন যেহেতু রেসিডেন্সে আসে না, আমি ডিটেলস বলতেছি না, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। কেউ জানতে চাইলে আমাকে মেসেজ করবেন পরবর্তীতে, বা আমি ইনশাল্লাহ একটা পোস্ট দিব। এটা ডাম্পিং খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ডায়রিয়া হতে পারে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সাধারণত কি হয় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির মধ্যে? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আমাদের দেখা যাচ্ছে কি ভিটামিন বি 12, এটা 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 আমাদের অ্যাবজর্ব করতে গেলে এটা ডেফিসিয়েন্সি ডেভেলপ করতেছে। এবং ইন্টেনসিভ ফ্যাক্টরটা কিন্তু আমাদের ভিটামিন বি 12 অ্যাবজর্পশনে হেল্প করবে। ইন্টেনসিভ ফ্যাক্টরটা কিন্তু ওখান থেকে আসে, গ্যাস্ট্রিক। ওকে,
তাহলে আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এটা হতে পারে, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হতে পারে। ঠিক আছে, তাহলে মোটামুটি এইগুলোই আমাদের লং টার্ম কমপ্লিকেশন, আর তেমন কিছু নাই। ঠিক আছে, কমপ্লিকেশন আসলে তো না খাইতে পারার চেয়ে বড় কমপ্লিকেশন আর কি হতে পারে, আল্লাহ আমাদের মাফ করুন। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন টোটাল গ্যাস্ট্রিকটমি করার পরে কি ইনঅ্যাডিকুয়েট ফুড ইনটেক, হ্যাঁ ডিপ্রেশন অফ ভিটামিন বি স্টোরেজ, এখানে ভিটামিন বি 12 হবে, ভিটামিন বি 12 হবে। ঠিক আছে, কমে যাবে তো অবশ্যই। তবে ম্যালঅ্যাবজর্পশন অফ দ্য ফ্যাট, ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হবে কিভাবে দেখেন, আমাদের টার্মিনাল আইলিয়ামে কিন্তু হচ্ছে ফ্যাট যে আপনাদের বাইল সল্ট অ্যাবজর্পশন হয়। এরপরে হচ্ছে ইম্পিয়ার ডেফিকেশনে আসলে কোনো সমস্যা হবে না, ডায়রিয়া হইতে পারে কিন্তু ডায়রিয়া কিন্তু ডেফিকেশনের কোনো সমস্যা না। ঠিক আছে, আর ইনএবিলিটি টু ডাইজেস্ট প্রোটিন, প্রোটিনের সাথে আসলে আমাদের কিন্তু স্টোমাকের কোনো সম্পর্ক নাই। এরপরে স্প্লিন, হ্যাঁ স্প্লিন থেকে আমাদের দেখেন, স্প্লিন থেকে আমাদের তেমন কিছু করতে হবে না, আমরা স্প্লিন থেকে স্প্লিনেক্টমিটা করবো। ঠিক আছে, স্প্লিনেক্টমির মধ্যে কি কি করবো, একটা হচ্ছে স্প্লিনেক্টমি আমরা কখন করব এবং স্প্লিনেক্টমি করার পরে আমাদের কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা স্প্লিনেক্টমিটা কখন করব, এই দেখেন ইন্ডিকেশন। ঠিক আছে, কিছু ট্রমার কারণে যদি হয়, যেমন হচ্ছে আপনার কাছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ইনজুরি আসছে, স্প্লিনিক ইনজুরি, স্প্লিন যেহেতু একটা হাইলি ভাস্কুলার অর্গান, আপনি যদি স্প্লিনটাকে এম্বোলাইজেশন, এখন একটা একটা কি বলে হচ্ছে আপনার মডার্ন একটা টেকনোলজি ডেভেলপ হয়েছে, যেটা হচ্ছে এন্ডোস্কোপিক্যালি একটা এম্বোলাইজেশন করে দেওয়া হয় আর্টারিতে। ঠিক আছে, এর ফলে কি ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার সব জায়গায় ফ্যাসিলিটি যখন পাবেন না আপনি, তখন কিন্তু আপনার স্প্লিনেক্টমি করার জন্য ওপেন করতে হবে। ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল বা অপারেটিভ, যদি আপনি অপারেশন করার সময় যখন গ্যাস্ট্রিক কোনো অপারেশন করতেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ইঞ্জুরি কিন্তু সরি স্প্লিন কিন্তু ইঞ্জুরি হতে পারে। এবং কিছু অঙ্কোলজিক্যাল কজ আছে, দেখেন অঙ্কোলজিক্যাল কজের মধ্যে যখন আপনি যদি এন ব্লক রিসেকশন করেন, মানে টোটাল গ্যাস্ট্রেক্টমি, রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি, হ্যাঁ তারপরে হচ্ছে আপনি যদি প্যানক্রিয়াটিক কার্সিনোমা যখন আপনি অপারেশন করতে যাবেন, তখন আমাদের দেখা যাবে রেডিক্যাল প্যানক্রিয়াটেক্টমি করতে গেলে স্প্লিন অনেক সময় কেটে ফেলতে হয় যদি সেটা টেল ইনভলভমেন্ট করে তাহলে। ঠিক আছে, এবং ডায়াগনস্টিক পারপোজ, থেরাপিউটিক পারপোজ, ওইগুলো আর কি আসলে ডিটেলস জানা লাগবে না, জাস্ট অনকোলজিক্যাল কিছু পারপোজ আছে। এবং দেখেন হেমাটোলজিক্যাল কিছু পারপোজের মধ্যে স্পেরোসাইটোসিস, আইটিপি বা ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা এবং হাইপার স্প্লিনিজম। হাইপার স্প্লিনিজম কি জিনিস, যখন হচ্ছে আমাদের স্প্লিনটা অনেক বড় হয়ে যাবে এবং স্প্লিনটা অপারেশন করে দেওয়ার পরে আমাদের হেমাটোলজিক্যাল ফিচার গুলো কিন্তু নর্মাল ব্যাক করবে, এটাকে আমরা বলে থাকি হাইপার স্প্লিনিজম। এবং টোটাল হাইপার টেনশনে অনেক সময় ভেরিসিয়াল সার্জারি করার ক্ষেত্রে আমাদের এটা করা লাগতে পারে। এই যে ইন্ডিকেশন চলে আসছে রেসিডেন্সিতে, হেরিডিটারি স্পোরোসাইটোসিস টু ক্রনিক ইডিওপ্যাথিক, এটা হচ্ছে ঠিক আছে, যে থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, যে আইটিপি, এটা ক্রনিক হলে আমরা সাধারণত করি। অ্যাকুইটের ক্ষেত্রে সাধারণত আমরা স্টেরয়েড বা মিথাইলপেনিসিলিন এগুলো দিয়ে ট্রাই করি। আবার কিছু এখন তো মডাল কিছু হচ্ছে আপনার মেডিসিন চলে আসছে, আমরা ওগুলো দিয়ে যে আপনার বোন ম্যারো আর কি, এরপরে স্টিমুলেটর। তারপরে হচ্ছে আপনার অ্যাকুইট অ্যাকুইট এএলএল, যেটা অ্যাকুইট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকুইট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া কিন্তু সাধারণত বাচ্চাদের হয় এবং আমাদের কিন্তু এতে এরকম ভাবে ইন্ডিকেশন নাই, এবং এতে কিন্তু আমাদের স্প্লিন যে খুব হিউজ এনলার্জ হয় তা কিন্তু না, অ্যাকুইট কোনো অ্যাকুইট লিম্ফোমাতে কিন্তু এটা হয় না, তাহলে এটা ফলস। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে কিন্তু আবার এটা ডেভেলপ করতে পারে, এবং হেয়ারি সেল লিউকেমিয়াতেও কিন্তু এটা অনেক সময় স্প্লিনটা হায়ার, স্প্লিনটা হচ্ছে আপনার হিউজ স্প্লিনোমেগালি হয়ে যায়, এবং এটা দেখা যাচ্ছে আলটিমেটলি আমাদের স্প্লিনোটমি করা লাগে। ঠিক আছে, এই যে একটা দুটো আপনার অপশন গুলো কিন্তু ডাইরেক্ট সবই 100% বেলিলাভ থেকে চলে আসবে, এটা কিন্তু আসলে বলা খুব কঠিন। ঠিক আছে, এরপরে দেখেন পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন আছে স্প্লিনেক্টমি। দেখেন স্প্লিনের ফাংশনটা আগে আমাদের জানতে হবে, স্প্লিন ফাংশন কি, এটা হচ্ছে ব্লাড ধরে রাখে, ব্লাড আপনার ফিল্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, এবং ইমিউনোলজিক্যাল একটা ফাংশন আছে, সেটা এগেইনস্ট ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া গুলোর এগেইনস্ট সে কাজ করে দিলে, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি একটা স্প্লিনের ফাংশন। তাহলে যদি আমি স্প্লিনটা কেটে ফেলে দিই, তাহলে এর কিছু ডিউরিং অপারেশন কিছু হচ্ছে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এবং স্প্লিনেমিয়ার জন্য একটা ডেভেলপমেন্ট, একটা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তাহলে আমরা কমপ্লিকেশন দুই ভাগে ভাগ করতে পারি। দেখেন প্রথমে অপারেশনের জন্য কি হতে, একটা হিমোরেজ হতে পারে, ঠিক আছে, হেমাটোমেসিস হতে পারে, এবং অপারেশন দেখা যাচ্ছে আমাদের বেজাল লেফট লাং এর বেজাল অ্যাটেলেক্টাসিস হয়। অ্যাটেলেক্টাসিস কি জিনিস, অ্যালভিওলাই গুলা ওয়াল গুলা আপনার চুপসে গিয়ে এক জায়গায় হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাটেলেক্টাসিস। ঠিক আছে, ইন জেনারেল বা নর্মালি বলতে গেলে, হ্যাঁ আমরা ডেফিনেশন, আমি তো মেডিসিন মতো ভালো বোঝাচ্ছি না, জাস্ট ধারণা দেওয়ার জন্য। এবং কি অ্যাটেলেক্টাসিস হলে ওখানে অলরেডি ইফিউশনও হতে পারে। ঠিক আছে, এবং অ্যাডজাসেন্ট যে স্ট্রাকচার, অপারেশনের সময় কথা বলছি, অ্যাডজাসেন্ট স্ট্রাকচার যেমন স্টোমাক হতে পারে, প্যানক্রিয়াস হতে পারে, এগুলো কিন্তু ট্রমা হতে পারে। ঠিক আছে, এখন প্যানক্রিয়াসে যদি ট্রমা, সেখান থেকে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এবং আপনি দেখা যাচ্ছে যখন আপনি যে এই কথাই বলা আছে, দেখা যাচ্ছে ড্যামেজ টু দ্য টেইল। ঠিক আছে,
তখন কি ডায়াবেটিস মেলাইটাস ইভেন্ট ডেভেলপ করতে পারে। হ্যাঁ, তারপরে কি এই যে দেখেন এই জিনিসটা ইম্পর্টেন্ট, থ্রোম্বোসাইটোসিস। কারণ কি দেখেন আমাদের স্প্লেনের মধ্যে কিন্তু প্লাটলেট জমা থাকে, ঠিক আছে, প্লাটলেট কিন্তু আমাদের স্প্লেনের মধ্যে জমা থাকে। যদি আপনি স্প্লেনটা যখন কেটে দেন তখন কিন্তু আর প্লাটলেটটা জমা থাকার কোনো জায়গা পায় না, তখন এটা হচ্ছে বাইরে বেরো চলে আসে, তখন থ্রোম্বোসাইটোসিস হয়ে যাচ্ছে, ঠিক আছে, নট থ্রোম্বোপেনিয়া, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এরপরে দেখেন আরো কি হতে পারে, ডিপ ভেন থ্রোম্বোসিস হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, এবং এই যে পোস্ট স্প্লিনেক্টমি কিছু হচ্ছে আপনার ইনফেকশন খুব কমন, ক্যাপসুলেটেড যেগুলো আছে, ক্যাপসুলেটেড অর্গানিজম যেগুলো আমাদের আছে, আমাদের তো না অ্যাকচুয়ালি আমাদের শত্রু আর যারা আছে ক্যাপসুলেটেড অর্গানিজম, তারা কিন্তু খুব মজা করে ইনফেকশন করে, সেপ্টিসিমিয়া ডেভেলপ করে। এই জন্য আমাদের যাদের স্প্লিনেক্টমি থাকে যে আচ্ছা এই যে এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই চারটা ব্যাকটেরিয়ার নাম জানতে হবে, স্ট্রিপ্টোকক্কাস নিউমোনিয়া, নিশিরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এন্ড ইস্টেশিয়া কোলাই, ঠিক আছে। এরা হচ্ছে আপনার মোস্ট কমনলি ইনভলভ করে সেপ্টিসিমিয়া যদি আপনার স্প্লিন না থাকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কিছু প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়, যেমন যদি 5 বছরের নিচে তারা 10 বছর পর্যন্ত তার প্রোফাইলেটিক আমরা ডেইলি পেনিসিলিন দিয়ে থাকি, এবং যদি 10 বছর বেশি 16 বছর পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করে থাকি। আসলে এক একজন এক এক জায়গায় এক একভাবে মডালিটি ফলো করা হয়, ঠিক আছে, অত আমাদের জানা লাগবে না এই স্টেজে, প্রি অ্যাডমিশনে। আমরা পোস্ট গ্রাজুয়েশন ইনশাল্লাহ এগুলো ভালো করে জানবো, ঠিক আছে। তো তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কথাগুলো কি কি বললাম, একটা বললাম যে হচ্ছে আমাদের এই যে কমপ্লিকেশন গুলো, এবং এই চারটা ব্যাকটেরিয়া কিন্তু প্রায় প্রায় পরীক্ষায় কোশ্চেন আসে। হ্যাঁ, তাহলে এই যে দেখেন কমপ্লিকেশন কি, ব্লিডিং পাইছি, ডিভিডি পাইছি, তারপর হচ্ছে ইনফেকশন ক্যাপসুলেটেড অর্গানিজম পাইলাম, কোয়াগুলোপ্যাথিও পাইছি, ইনফেকশন বাই নন ক্যাপসুলেটেড বলছে। দেখেন এইটাই কিন্তু আপনার টুইস্ট, যে আমি কিন্তু এই যে স্কিপ করে গেছি, যে ক্যাপসুলেটেড পড়ে গেছি, তারপর ট্রু দেখে ট্রু দিয়ে দিতাম, ঠিক আছে। তাহলে কি এটা আমাদের কোশ্চেন গুলো কিন্তু ভালো করে পড়তে হবে, যে নন এটা দিয়ে দিছিলাম নাকি, এটা কি ফলস, তাই না। তারপরে কি ডিক্রিজ প্লাটলেট কাউন্ট, দেখেন আমরা কি বললাম যে যেহেতু জমা থাকতে পারে না, এটা ব্লাডে চলে আসে, সার্কুলেশনে চলে আসে, তখন কি ইনক্রিজ হয়ে যায় প্লাটলেট কাউন্টটা, ঠিক আছে। ওই যে একই কোশ্চেন দেখেন, বোন ম্যারো চেঞ্জ, হাইপারট্রফি অফ দা স্প্লিন ম্যাকুলা, এটা আসলে আপনার এনি স্প্লিনিকুলা, এটা আসলে ফলস জিনিস। ইওসিনোফিলিয়া হতে পারে, আর হচ্ছে লিউকোপেনিয়া না, এই যে আবার দেখছেন না, লিউকোপেনিয়া হবে না, কারণ কি আপনার স্প্লিন না থাকলে কি হয়, স্প্লিনে কিন্তু ব্লাড জমা থাকে, এটা চলে আসলে আরো লিউকোসাইটোসিস হতে পারে, কিন্তু সেটা আমরা যেহেতু পাইনি, এটা ফলস হয়, ঠিক আছে। ইমিউনোডেফিসিয়েন্সি হতে পারে, যেহেতু আমাদের ইনফেকশনের চান্সগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা এবার একটু হেপাটোবিলিয়ারির মধ্যে চলে যাই। হেপাটোবিলিয়ারির মধ্যে ফার্স্টে দেখেন আমাদের কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কোশ্চেন খুব সিলেক্টিভ জায়গা থেকে আসে। একটা কোশ্চেন আসে হচ্ছে কোলেসিস্টাইটিস, কোলেসিস্টাইটিস থেকে ঠিক কোশ্চেনটা আসে না, কোশ্চেন আসে হচ্ছে গল ব্লাডারের স্টোনের থেকে, ঠিক আছে, গল স্টোনের থেকে আসে, ঠিক আছে। এখানে এই কথাবার্তাগুলো আপনি জাস্ট আপনাদের জন্য তাগায় রাখছি, এটা আপনি জাস্ট একবার বই খুলে নিজেরা একটু পড়ে নেবেন, দাগানো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কিছু না, দাগানো আসলে ব্যাপার না, এটা আপনারা বই খুলে নিজেরা যখন দাগাবেন আর ভালো হবে, আমার থেকে ভালো দাগাতে পারবে, ঠিক আছে। এই যে আমাদের এই জিনিসটা লাগবে, ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর অফ দা গলস্টোন ফর্মেশন, ঠিক আছে, গলস্টোন ফর্মেশনের রিস্ক ফ্যাক্টর দেখেন কি কি কারণে হতে পারে, চারটা মেইন হেডিং এ আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখেন গল ব্লাডার ফাংশন, গল ব্লাডার ফাংশন কি আমরা জানি, কন্ট্রাকশন করবে, এটাকে আপনার হচ্ছে একটা কি যখন হচ্ছে সিক্রেশন করা লাগবে না তখন এটা কি স্টোরেজ হিসেবে কাজ করবে, যখন সিক্রেশন করতে হবে তখন এটা কন্ট্রাকশন করবে, আর হচ্ছে এই যে মিউকাস সিক্রেশন হয় সেগুলোকে অ্যাবজর্পশন করবে। তাহলে তিনটা ফাংশন, একটা হচ্ছে এমটিং ফাংশন বা কন্ট্রাকশন ফাংশন, অ্যাবজর্পটিভ ফাংশন যে মিউকাস গুলোকে অ্যাবজর্পশন করবে, আর একটা হচ্ছে এক্সক্রিশন ফাংশন, ঠিক আছে। এইগুলা হচ্ছে আমাদের গল ব্লাডার ইম্পেয়ারমেন্ট, গল ব্লাডার ফাংশন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের গলস্টোন ফর্মেশন করতে পারে। এবার সুপার স্যাচুরেটেড বাইল, সুপার স্যাচুরেটেড বাইল কি কারণে হতে পারে, ইনক্রিজ এজ, তারপরে ফিমেল সেক্স, কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, অবেসিটির ক্ষেত্রে হতে পারে, এবং ডায়েট হাই ফ্যাটি ডায়েট, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সুপার স্যাচুরেটেড বাইল ফর্মেশন হতে পারে। এবং দেখেন এখানে কোলেস্টেরল নিউক্লিয়েটিং ফ্যাক্টর একটা জিনিস আছে, এখানে যদি মিউকাস সিক্রেশন বেশি হয়, গ্লাইকোপ্রোটিন এবং ইনফেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন আমরা কিন্তু ইনফেকশনের সাথে স্টোন ফর্মেশন এরকম সম্পর্ক থাকতে পারে, এটা কিন্তু থাকতে পারে, ঠিক আছে। ইনফেকশনের কারণে এখানে কিন্তু আপনার কোলেস্টেরল নিউক্লিয়েটিং ফ্যাক্টর এখানে ইম্পেয়ার্ড হয়, ঠিক আছে। আরেকটা যেটা সেটা হচ্ছে দেখেন অ্যাবজর্পশন অথবা সার্কুলেটিং বাইল অ্যাসিড বা ইন্টারহেপাটিক সার্কুলেটিং বাইল অ্যাসিড, এটা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি দেখেন আইলিয়ার রিসেকশন, আমরা কি জানি আইলিয়াম টার্মিনাল আইলিয়ামে কি বাইল সল্ট গুলো কি অ্যাবজর্পশন হয়, যদি রিসেকশন করে ফেলেন তাহলে কি হবে, রিসেকশন করে ফেলে অ্যাবজর্পশনটা ইম্পেয়ার্ড হবে, তখন কি হবে, তখন আমাদের স্টোন ফর্মেশনের চান্সটা বেড়ে যাবে। এবার ডিঅক্সিকোলেট, এটা একটা প্রবলেম, তবে বাউল ট্রানজিট টাইম যদি আপনার বেড়ে যায়
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বা বাইল ট্রানজিট টাইম যদি কমে যায়, ট্রানজিট টাইম মানে দ্রুত বের হয়ে যাচ্ছে, বাইল সল্ট অ্যাবজর্ব করতে পারতেছে না, ঠিক আছে। এবার ফিকাল দেখা যাচ্ছে অনেক সময় এন্টেরিক যে ফ্লোরা গুলা আছে, এই ফ্লোরা গুলা যদি আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই অ্যাবজর্পশনে বাধা দেয়, ঠিক আছে। এইগুলোর কারণে আমাদের গল স্টোন ফর্মেশন হতে পারে। এবার কম দেখেন, এবারে হচ্ছে যদি গল স্টোন ফর্মেশন হয়ে যায়, আমরা তো দেখলাম কি কারণে হলো। এরপরে যদি গল স্টোন ফর্মেশন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের কমপ্লিকেশন গুলো কি হবে দেখেন। প্রথমে একটা কি স্টোনের প্রথমে কি পেইন বলি, তাই না, বিলিয়ারি কলিক, রাইট, হাইপোকন্ড্রিয়াম রিজনে পেইন। পেইনটা কেমন হবে, পেইনটা হচ্ছে কলিকি পেইন হবে। কারণ কি এখানে একটা আপনার টিউবুলার স্ট্রাকচারের মধ্যে যেহেতু হচ্ছে একটা ইরিটেশন হচ্ছে, এটা কন্ট্যাক্ট করবে বারবার, ওটাকে বের করে এক্সপাল আউট করে দেওয়ার জন্য, কিন্তু পারবে না, তার জন্য এটা একটা পেইন হবে, এটাকেই বলা হচ্ছে কলিকি পেইন, ঠিক আছে। এটা দেখা যাবে একটা পিক থাকবে এবং একটা জায়গা থাকবে যেখানে আপনার পেইনলেস বা ডিমিনিশ পেইন এবং একটা পিক পেইন থাকবে, ঠিক আছে। এরপরে কি একই দেখেন যে আমরা তাহলে একটু ভাগ করে ফেলি আগে আমরা সহজ করে মনে রাখার জন্য, যে যেহেতু এটা ডিজিজটা কোথায়, গল স্টোনটা হচ্ছে আমাদের গল ব্লাডারে, তাহলে কিছু গল ব্লাডারের সমস্যা হবে। এবং গল স্টোনটা কি হতে পারে, গল স্টোনটা যখন বের হয় আমাদের হচ্ছে বাইল ডাকে চলে যেতে পারে, বাইল ডাকে চলে গেলে একটা সমস্যা হবে, এবং এটা যদি ইন্টেস্টাইনে চলে যায় সেখানে গিয়ে একটা সমস্যা করতে পারে, ঠিক আছে। যেটা যদি আপনার অ্যাম্পুল অফ বাটারে চলে যায় তাহলে এখানে কি কি সমস্যা করতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এইগুলা দেখেন হেডিংস যদি আমরা মনে রাখতে পারি তাহলে চিন্তা করেন। ফার্স্টে আসেন লোকালি কি কি করতে পারে, একটা কি বিলিয়ারি কলিক পেইন তো হবেই, তারপরে কি হবে দেখেন অ্যাকুইট কোলোসিস্টাইটিস করবে, তারপরে ক্রনিক কোলোসিস্টাইটিস করতে পারে, ইমফাইমা গল ব্লাডার করতে পারে, মিউকোসিল করতে পারে, ঠিক আছে। এরপরে দেখেন বিলিয়ারি দিকে যদি চলে যায় তাহলে বিলিয়ারি অবস্ট্রাকশন করতে পারে, ঠিক আছে। এরপরে যদি আপনি অ্যাম্পুলা ভাটারে চলে যায় তাহলে কি করবে, তাহলে হচ্ছে আমাদের প্যানক্রিয়াটাইটিস করতে পারে, ঠিক আছে। অ্যাকুইট কোলনজাইটিস করতে পারে, এটা তো আগেই বলা উচিত ছিল। আর একটা দেখেন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, গল স্টোন আইলিয়াস কি করে, গল স্টোনটা যখন বের হয়ে যায় তখন এটা একটা মিডাস হিসেবে কাজ করে, এর চারিপাশে একটা আপনার হচ্ছে ফর্মেশন করে, একটা নিউট্রিশিভের ফর্মুলা করে চারদিকে আপনার হচ্ছে গল স্টোনটা বড় হয়ে আপনার মানে স্টোনটা বড় হয় না, সারাউন্ডিং জিনিসগুলো ওর সাথে অ্যাডহেশন হয়ে এটা একটা মানে বড় একটা জিনিস সলিড একটা মাস গঠন করতে পারে, এটা হচ্ছে গল স্টোন। এরপরে এটা হচ্ছে যখন পাস করতে পারে না তখন সেখানে আইলিয়াস ডেভেলপ করে। আইলিয়াস বলতে কি বুঝো, আইলিয়াস হচ্ছে আপনার প্যারালাইসিস, ঠিক আছে, গাটের প্যারালাইসিস। তবে এইখানে এই যে পারফোরেশন জিনিসটা, এইটা হচ্ছে আপনি কিন্তু একটু এতে রাখবেন, ঠিক আছে। ওকে, তাহলে এই যে পারফোরেশন জিনিসটা এটা একটু আপনার মাথায় রাখবেন, যে পারফোরেশন, হ্যাঁ, এটা কিন্তু আমাদের ভুল হতে পারে, যে পারফোরেশন কিন্তু একটা কমপ্লিকেশন, হ্যাঁ। এই যে এটা কিন্তু তাহলে আমাদের এখানে সবই আমরা মোটামুটি কিন্তু ধারণা করে একবার দেখে ফেললে, এই যে কজ দেখে মনে হচ্ছে 10-12টার মতো কজ আছে, এত করে মুখস্থ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10টা কজ, না এত মুখস্থ করতে হবে না আপনার। সবই আপনি পারবেন, শুধু একটা মনে রাখবেন পারফোরেশন, বাকিগুলো আপনি এমনি দেখলেই পারবেন, ঠিক আছে। অবস্ট্রাকশনটা তো বলে দিলাম, গলস্টোন আইলিয়াস, এটা মোটামুটি আমরা ইন্টারনি বা আপনার ফিফথ ইয়ারে মোটামুটি সবাই জানি, ঠিক আছে। এই জন্য আর কি এটা আর কি অতটা বোঝানোর কিছু নাই। তাহলে দেখেন গল স্টোন আর কি বলছে, রিকগনাইজ কমপ্লিকেশন অফ ক্রনিক হেমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ এটা আমাদের বেলি ল্যাবের বাইরে বাইরে বেলি ল্যাবের বাইরে থেকে দিছে। ক্রনিক হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু আপনার মেইন কজটা হচ্ছে ইডিওপ্যাথিক, ঠিক আছে। তবে এটা হাইপোথিসিস হিসেবে দাঁড় করায় যে আপনার হেমোলাইটিকের কারণে বিলিরুবিন বেড়ে যায়, বিলিরুবিনটা লিভারে গিয়েছে যে আনকনজুগেটেড কনজুগেটেড এগুলো হয়, এই কারণে আপনার এটা আসলে অ্যাকচুয়াল কোনো এটা বলার নেই কোথাও, ঠিক আছে। এটা এখনো আন্ডার কি বলে গবেষণা, তাই না, আন্ডার এখনো গবেষণার মধ্যে আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে রিকগনাইজ কমপ্লিকেশন অফ দ্য টার্মিনাল আইলিয়া রিসেকশন ডিজিজ, হ্যাঁ এটা রিসেকশন হতে পারে ডিজিজের জন্য। আমাদের যে টার্মিনাল আইলিয়ামের সাথে কেন রিলেটেড, কারণ এখানে আমাদের বাইল সল্ট অ্যাবজর্পশন হয়, আর আমরা কি বলছি যে বাইল সল্ট অ্যাবজর্পশন যদি ইম্পেয়ার হয় তাহলে কিন্তু আমাদের কোলেস্ট্রল ফর্মেশন হয়। ইউজুয়ালি দ্য রেজাল্ট অফ রিডিউস হেপাটিক বাইল অ্যাসিড, হ্যাঁ যদি অবস্ট্রাকশন হয় দেখেন আমরা কিন্তু পড়ছি, তাহলে কিন্তু এটা আপনার হেপাটিক বাইল যদি বাইল অ্যাসিডের সিক্রেশন কমে যায় সেক্ষেত্রে আমাদের এটা ডেভেলপ করতে পারে কোলেস্ট্রল। ওয়ান অফ দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর ইজ ইনফেকশন, আমরা দেখে আসছি ছকের মধ্যেই। এবং এটা আসলে এটাও একটা আপনার পলিটিক্যাল একটা কোশ্চেন, মানে এটা একটা কোশ্চেন, এটা আসলে আপনার যে এটিওলজির মধ্যে অনেক সময় এটিওলজি না শুধু এটা ইনসিডেন্স এর মধ্যে আসে, আপনার যে কি বলে এটাকে এন্ডেমিক চন্টন কি কি আছে কিছু কিছু জায়গায়, এটা বেরি ল্যাবে আমি পাই নাই আর কি, হ্যাঁ বেরি ল্যাবে দেখি নাই, ঠিক আছে। এই যে ইফেক্ট,
ঠিক আছে। দেখেন যে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস বলেন যে এটি সিরোসিস, সিরোসিস কোনোদিন হবে? কোনোদিন হবে না, তাই না? এটা অবশ্যই আমার ডেফিনেটলি ফলস। আর হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন দেখলাম, মিউকোসিলি গলব্লাডার তো আমরা পাইছি। তাহলে এটা কিন্তু দেখছেন কোশ্চেন গুলা কিন্তু খুবই ইজি এবং কমন টপিকস থেকে, কিন্তু আপনি যখন এটা অ্যান্সার গুলো দেখবেন না বা এটা যখন করবেন না, তখন আপনার মনে একটু কোলনজাইটিস হবে কি হবে না, ঠিক আছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হবে কি হবে না, মিউকোসিলি কেন হবে, এটা তো কিন্তু এটা কিন্তু আমরা দেখে আসছি যে হয়, এবং যেহেতু লোকাল একটা কজ আমরা বলে আসছি, লোকাল কজের মধ্যে এগুলা হবে, ঠিক আছে। এই জন্য পড়া থাকতে হবে, পড়া থাকলে আপনি পারবেন অ্যান্সার করতে। এরপরে যদি আমরা প্যানক্রিয়াসে চলে যাই, প্যানক্রিয়াসের মধ্যে দেখবেন তেমন কোনো কোশ্চেন এখান থেকে আসে না। প্যানক্রিয়াটাইটিস থেকে কোশ্চেন আসে, এখানেও একই অবস্থা, যে প্যানক্রিয়াটাইটিস থেকে কিছু ক্লিনিক্যাল ফিচার আসে আর কিছু কমপ্লিকেশন অনেক সময় কোশ্চেনে হতে পারে। দেখেন প্যানক্রিয়াটাইটিস আসলে পড়ি না এরকম কেউ আছি আমরা খুবই কম, তাই না? তাহলে প্যানক্রিয়াটাইটিস কি হয়? সাডেন অ্যাবডোমিনাল পেইন হবে, আপার বায়োপিগ্যাস্ট্রিক পেইন হতে পারে। এই পেইনটা কোথায় যাবে? আমাদের অনেক সময় ব্যাকে রেডিয়েট করতে পারে, এবং এটার সাথে আমাদের কিছু ডিডি চলে আসে, কি অ্যাকুইট কি পারফোরেশন, মানে গাট পারফোরেশন একটা ডিডি থাকতে পারে, তারপরে কোলেসিস্টাইটিস হতে পারে, তারপরে পেপটিক আলসার ডিজিজের একটা ডিডি চলে আসে, তাই না? এবং আমরা এখানে ডায়াগনোসিসটা দেখেন কিভাবে করবো, এই যে অ্যামাইলেজ, থ্রিফোল্ড or greater raise in the serum pancreatic enzyme amylase, অ্যামাইলেজটা যখন বেশি বেড়ে যাবে তখন এটাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলবো। দেখেন তাহলে ডেফিনেশনের মধ্যে কিন্তু অ্যামাইলেজটা বেড়ে যাবে এটা আমরা বলতেছি, তার মানে কি? তার মানে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হলে কিন্তু অ্যামাইলেজটা বাড়তিছে, এবং আপনি এটা 2 থেকে 3 দিন পরে দেখবেন যে অ্যামাইলেজটা চলে গেছে, কিন্তু তখন আমরা এই জন্য লাইপেসটা করবো, এই জন্য বলা হয় যে লাইপেসটা মোর সেন্সিটিভ, লিটিল মোর সেন্সিটিভ। এবং লাইপেসটা সারা কোশ্চেন করলে জিজ্ঞেস করে লাইপেসের মধ্যে অ্যামাইলেজ না লাইপেস কোনটা করবা, কোনটা সেন্সিটিভ বেশি, ঠিক আছে। এবং এটা আপনার যেহেতু সাবজেক্ট প্রিপারেড কোশ্চেন, সারা এটা কোশ্চেন করার সময় এটা লাইনটা প্রিপেয়ার দিতেই পারে, ঠিক আছে। অ্যামাইলেজ ইজ মোর সেন্সিটিভ দেন লাইপেস, তাহলে কি ফলস, তাই না? তাহলে হচ্ছে আমাদের, তবে অ্যামাইলেজ কিন্তু বাড়েই, 2 দিন পরে নর্মাল ভ্যালু চলে আসে, কিন্তু বাড়ে না তা কিন্তু না, বেড়ে যায় কিন্তু, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যাই দেখি কি আছে। এরপরে হচ্ছে এইগুলো আর কি, যে তেমন কিছু লাগবে না আপনাদের। অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ইনসিডেন্ট দেখেন, এটা দেখেন ইয়ং মেন এন্ড ওল্ডার ওম্যান, মজার ব্যাপার, ঠিক আছে। দেখবেন হঠাৎ সাডেন পেট ব্যথা করে একটা মেল পেশেন্ট মারা গেল, হ্যাঁ, আপনার কিন্তু ডায়াগনোসিস মানে এস্টাবলিশ করতে পারলাম না, তার আগে মারা মারা গেল, এটা কিন্তু আপনার প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন এটিওলজির ক্ষেত্রে যে বিলিয়ারি ক্যালকুলাস কি কারণে হতে পারে, যে 1% পেশেন্ট অ্যালকোহল অ্যাবিউজ, মেইনলি হচ্ছে হয় বিলিয়ারি ক্যালকুলাসের কারণে, দেখেন 50 থেকে 70%, আর বাকি যারা 20% এর মধ্যে দেখা যাচ্ছে অ্যালকোহল অ্যাবিউজের কারণে হচ্ছে, ঠিক আছে। এই পসিবল কজ এইগুলা আর কি মেলা কজ, এখানে আপনি ট্রাকটা একটু মনে রাখতে হবে যে অ্যাজাথ্রোপিন, তারপর হচ্ছে ভ্যালপোরিক অ্যাসিড, থায়াজাইড, এইগুলার কারণে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। যে কর্টিকোস্টেরয়েড আমরা কিন্তু ধুমায় স্টেরয়েড ইউজ করি, বিশেষ করে আমরা ইউজ করি না, বিশেষ করে ইউজ করে মেডিসিনের ডাক্তার, তাই না। সারা সারা পর্যন্ত দেখা যাচ্ছে যে স্টেরয়েড দিতেই থাকে। ইভেন কালকে আমার খালা ফোন দিছে, কি হয়েছে তার হচ্ছে হাতে ব্যথা ছিল, সে একজন ডক্টরের কাছে গেছে, মেডিসিনের ডক্টর, সে স্পেশালিস্ট ডক্টর। আমি তার এটাকে মানে কি বলে যে ক্রিটিসাইজ করার নাই আমার, কিন্তু আমি যেটা দেখলাম উনি প্রেডনিসোলন দিয়ে দিয়েছে, এবং 3 দিন খাওয়ার পরে একদম পাটা সব ফুলে গেছে। পেইন কিলার তো দিছেই, ব্যথার কারণে এখন সে বুঝছেন বলে দিছে, কিন্তু পরে আর কি তার আলটিমেটলি 2 দিন 3 দিন খাওয়ার পরে কিন্তু বন্ধ রাখতে হয়েছে। স্টেরয়েড কিন্তু আসলে আমরা চুজ করার আগে আর কি একটু আমাদের কনসিয়াস হওয়া উচিত, কারণ স্টেরয়েড আপনার যেরকম ডিজিজ ভালো করার ক্যাপাবিলিটি আছে, সেম ভাবে সাইড ইফেক্ট অনেক বেশি, ঠিক আছে। সাইড ইফেক্ট কিন্তু অনেক বেশি, এই যে এখানে একটু ভাইরাল ইনফেকশন, ম্যালনিউট্রিশন, স্করপিয়ন বাইট, এইগুলো একটু অ্যাটিপিক্যাল করছে, অ্যাটিপিক্যাল আর কি, এই সব কারণটা একটু মনে রাখবেন, ঠিক আছে। আর মোটামুটি সবই দেখবেন যে আপনার পারবেন। সার্জারি একটা মজার ব্যাপার যে আপনার সব মুখস্থ করতে হয় না, আপনার একটা ধারণা থেকে কিন্তু আপনি অ্যান্সার করতে পারেন, ঠিক আছে। আর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন তো বলে ফেলছি অলরেডি। এখানে কিছু সাইন থাকে, ঠিক আছে। দেখেন এই সাইনগুলো একটু আমাদের লাগবে, যে গ্রেট অ্যান্ডাল সাইন আর হচ্ছে কুলেন সাইন, ঠিক আছে। ফ্লাঙ্কে থাকলে এটা হচ্ছে আপনার যখন ফাসিয়াল প্লেনে ব্লিডিং হয় তখন হচ্ছে আপনার ডিসকালারেশন, ব্লুইশ ডিসকালারেশন অফ ফ্লাঙ্ক হবে, এটাকে বলা হবে গ্রেট অ্যান্ডাল সাইন। আর হচ্ছে আম্বিলিকাসের যদি অ্যারাউন্ড আম্বিলিকাস হয় সেটাকে আমরা বলবো কুলেন সাইন, ঠিক আছে। এই যে আম্বিলিকাসের এল আই আই দেখেন, এই যে আই এল আই, ঠিক আছে, এখানে কুলেন ডবল এল, এই যে আই আই লম্বা দিয়ে মনে রাখবেন, ঠিক আছে, কুলেন সাইন আম্বিলিকাস, ঠিক আছে। আর ফ্লাঙ্কে হচ্ছে আপনার গ্রেট অ্যান্ডাল সাইন, ঠিক আছে। এখানে 2টা এল, এখানে আই 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 আই, 2টা আই আই এক জায়গায় যোগ করে দিলে আপনার এই যে এল এর মতো লম্বা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য 2টা আই, এই জন্য কুলেন সাইন। এটা উল্টাবে কিন্তু, এটা হাসতে পারেন আপনারা, কিন্তু এটা কিন্তু উল্টায়, ঠিক আছে, আমি দেখছি।
হ্যাঁ, অনেকেই উল্টাই, 2 দিন পরে আপনি আজকে পড়তেছেন, কালকে দেখবেন 2 দিন পরে যে কোনটা জানি কুলেন ছিল, কোনটা জানি ফেলা আপনার গ্রেট আনার সাইন ছিল। এই দুইটা জিনিস যেগুলো, এগুলো কিন্তু খুব আপনার নিজেদের টেকনিক করে মুখস্থ করে রাখবেন। এগুলো কিন্তু পরীক্ষার হলে ছাড়া এই কোশ্চেন গুলো করে, এবং এই কোশ্চেন গুলো দেখা যাচ্ছে যে আপনার আমাদের ভুল হয়। ঠিক আছে, এই জন্য আর কি এগুলা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। ইনভেস্টিগেশন ওই যে যেটা বললাম, সিটি কন্টাস এনহান্স সিটি একটা ভালো একটা ইনভেস্টিগেশন হতে পারে। অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডাপটিভ থেরাপি, আমি দেখে আসলাম, অবশ্যই ট্রু। কজ অফ টিটানি দেখেন, প্যানক্রিয়াটাইটিস যখন আপনার ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, হাইপার ক্যালসিয়ামিয়া হবে, তখন আপনার প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। আর আপনার প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করলে হাইপোক্যালসেমিয়া হতে পারে, বাট হাইপোগ্লাইসেমিয়া হয়, হাইপোক্যালসেমিয়া হয়, বাট সাধারণত দেখা যায় না যে আপনার রিকগনাইজ কজ। টিটানির কত কজ পড়ছেন আপনি, কয়বার পড়ছেন যে হচ্ছে আপনার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, হাইপোক্যালসেমিয়া পড়ছেন টিটানির কজের মধ্যে, কিন্তু অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস কিন্তু পড়েন নাই। ঠিক আছে, এটা হতে পারে আপনি অনেক এগিয়ে, কিন্তু নট রিকগনাইজ কজ। ঠিক আছে, তাহলে এটা ফলস। ইনভেরিয়েবলি অ্যাসোসিয়েটেড উইথ হাইপার অ্যামাইলেসেমিয়া, হ্যাঁ অ্যামাইলেস কিন্তু বাড়বেই। ঠিক আছে, এটা কিন্তু ইনভেরিয়েবল বলা যায়, কারণ আপনি ফার্স্ট দিন বা সেকেন্ড দিন যদি করেন আপনি পাবেন বেশি। ঠিক আছে, প্যানক্রিয়াটাইটিস হলে তো এটা সাধারণত আপনার কি হয়, আপনার প্যানক্রিয়াটাইটিস কখন হয়, যখন হচ্ছে এটা হচ্ছে প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন অফ দ্য প্যানক্রিয়াটিক এনজাইম। ঠিক আছে, প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন অফ প্যানক্রিয়াটিক এনজাইম বলতে কি বোঝায়, প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন বলতে বোঝায় যে আপনার রিলিজ হওয়ার আগে, ডাক থেকে রিলিজ হওয়ার আগে যদি এটা অ্যাক্টিভেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, সে অটোফ্যাগি কাজ করবে, অটো ডাইজেস্ট করবে প্যানক্রিয়াসটাকে। ঠিক আছে, নিজে নিজে ডাইজেস্ট করে ফেলবে। তাহলে সেখান থেকে এনজাইম গুলো যখন রিলিজ হবে, তখন এটা কিন্তু একটা ক্রনিক প্রসেস। ঠিক আছে, এটা কিন্তু একদম মানে একবার হয়ে ছেড়ে যায় তা না। এই জন্য ম্যাক্সিমাম অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এটা কিন্তু ক্রনিক ডেভেলপ করে। ঠিক আছে, এবং এটা খুব মানে একটা মারাত্মক কন্ডিশন। কিন্তু এই জন্য আর কি যারা মনে করেন মাঝে মাঝে যে কেবল খেয়ে দেখি বা কি দরকার, আপনি ধর্মীয় অনুশাসনের বাইরে যান, সমস্যা নাই। সমস্যা এখন নাই, পরকালে আসছে। ঠিক আছে, এখন নাই, আপনার সময় ধর্মীয় অনুশাসনের বাইরে যান, কিন্তু আপনি যে ভুগবেন তো। যদি আপনার একবার যে অ্যালকোহলের কারণে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে, আপনি যে মনে করলেন একবার বা দুইবার অ্যালকোহল খেলাম কিছু হবে না, না ভাই, হতে পারে কিন্তু। ঠিক আছে, একবার দুইবার খেলেও কিন্তু অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। আর অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করলে কিন্তু এটা সারা জীবনের একটা দুঃখ। ঠিক আছে, সারা জীবনের একটা কষ্ট, ইভেন আর্লি ডেথ হয়, কিন্তু খুব আর্লি ডেথ হয়। তো দেখেন অ্যাসোসিয়েটেড উইথ এ পোস্ট প্রগনোসিস ফ্যাক্টর ইন ইলার্লি পেশেন্ট, যে কোনো ইলার্লি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা আপনার এতেও আছে ডিটেলসে, ওটা আসলে একটা লাইন, তো এই জন্য আর কি আমি ওখানে আনি নাই। এটা কিন্তু একটা ট্রু ফলস। তো দেখেন অ্যাবডোমিনাল সাইন, এই যে যেটা বললাম যে দুইটা আমরা সাইন কি পাইছি, একটা গ্রেট আর্নাল সাইন, একটা হচ্ছে কুলেন সাইন। কুলেন সাইনটা ছিল কি অ্যারাউন্ড আম্বিলিকাস, গ্রেট আর্নাল সাইন ছিল ফ্লাঙ্ক সাইন, ফাশিয়াল প্লেনে যখন ব্লিডিংটা হবে। ঠিক আছে, এইসব আর কি দেখেন যে কিছু মরফি সাইন কোথায় থাকে, রসকিন সাইন, এটা হচ্ছে কোলেস্টেটি, এটা হচ্ছে আপনার অ্যাপেন্ডিসাইটিস, তাই না? ওকে, আমাদের বিলিয়ারি থেকে মোটামুটি এই কয়েকটা জিনিস পড়লেই এখান থেকে কোশ্চেন রিপিটেশন হয়, বারবার কোশ্চেন ওখান থেকে আসে। এরপরে আমরা পেডিয়াট্রিক সার্জারিতে যদি আসি, দেখবেন পেডিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে পেডিয়াট্রিক্সের স্যাররা বেলি ল্যাবটাকে খুব একটা কেন জানি পছন্দ করেন না। পেডিয়াট্রিক স্যাররা বেলি ল্যাবটাকে খুব একটা পছন্দ করেন না, যারা কোশ্চেন করেন। কারণ একটা হতে পারে যে আপনার বেলি ল্যাবের পেডিয়াট্রিক পোর্শনটা খুব ছোট। ঠিক আছে, কয়েক পৃষ্ঠার মধ্যে খুব ডিটেলস লেখা নাই, এটা একটা কারণ হতে পারে। এবং আমরা সাধারণত পেডিয়াট্রিক সার্জারিতে দেখা যাচ্ছে ফিফথ ইয়ারে যেগুলো পড়ে আসছি, আমরা যদি ওইগুলোই ভালো করে পড়ে যাই, আমরা কিন্তু পেডিয়াট্রিক সার্জারি থেকে যে কোশ্চেন গুলো আসবে এগুলো আমরা 90% অ্যান্সার করতে পারবো। তবে যেহেতু আজকে আমাদের বেলি ল্যাবের ক্লাস এবং বেলি ল্যাব থেকে যেগুলো আসে এগুলো দেখানোর কথা, আমি একটু বেলি ল্যাবটাকে একটু সাজায় আনছি যে পেডিয়াট্রিক সার্জারির মধ্যে বেলি ল্যাব থেকে আমরা কি কি পড়তে পারি। মোস্ট কমন দেখেন এখান থেকে মানে কোশ্চেন যে আসছে খুব বেশিবার তা না, কিন্তু ভবিষ্যতে যদি বেরি ল্যাব থেকে কোনো স্যার কোশ্চেন করেন, আশা করা যায়, আমি মোটামুটি আশাবাদী 90% এখান এইগুলা এই টপিক গুলার বাইরে থেকে কোশ্চেন করবেন না স্যাররা। এগুলোর মধ্যে থেকে এই লাইনগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসলে এর বাইরে কোশ্চেন করার কিছু নাই। ঠিক আছে, দেখেন ইনগুলো-স্ক্রোটাল ডিসঅর্ডার বা ইনগুলো-স্ক্রোটাল সোয়েলিং আমাদের কাছে মোস্ট কমনলি প্রেজেন্ট করে কি কি, একটা হতে পারে আমাদের হার্নিয়া। ঠিক আছে, যেহেতু পেডিয়াট্রিক পেশেন্টের মোস্ট কমন হার্নিয়া কি হয়, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট হার্নিয়া হয়, মানে এটা অ্যাঙ্গুইনাল ক্যানেল থেকে চলে আসে। ডাইরেক্ট হার্নিয়াটা কি, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল থেকে চলে আসে, তাই না? তাহলে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু পোস্টেরিয়র ওয়াল ডেফিসিট থাকে না, এটা হচ্ছে প্রসেসাস ভ্যাজাইনালে যদি প্রোটিন থাকে, প্যাটার্ন থাকে, বা এক্ষেত্রে হাইড্রোসিল ডেভেলপ করতে পারে, বা আমাদের একটা হার্নিয়া চলে আসতে পারে। ঠিক আছে, হার্নিয়াটা আমরা করতে পারি ইনগুইনাল হার্নিয়া। দেখেন এই যে আমাদের এটা কিন্তু ইনগুইনাল ক্যানেল থেকে চলে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এখান থেকে দেখেন আমাদের এই যে সবটা পড়বো আমরা ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে। দেখেন
এটা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে যে প্রিম্যাচিউর যদি বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে বেশি হবে, এবং দেখা যাচ্ছে যে আপনার ম্যাক্সিমাম ইউনিল্যাটারাল হয়, মাত্র 15% ক্ষেত্রে বাইল্যাটারাল হতে পারে। অবশ্যই ইনডাইরেক্ট হয়, মানে অবশ্যই বলতে আপনার আসলে মেডিকেল সায়েন্সে তো ফিক্স বলে কিছু নাই, তবে ইনডাইরেক্ট এরকম যদি বলা হয় যে মোস্টলি ইনডাইরেক্ট, অবশ্যই ট্রু। আর এখান থেকে তেমন কিছু লাগে না পড়া, এখান থেকে জাস্ট আপনারা একবার সামারি বক্স আপ দেখবেন, রিং দিবেন, এখান থেকে কোশ্চেন আসলে হওয়ার সম্ভাবনা খুব বেশি না। এরপরে হাইড্রোসিল, এটা দেখেন, এই যে হাইড্রোসিলের কজ কি, প্যাটেন্ট প্রসেসাল ভ্যাজাইনালিস, ঠিক আছে, একটা মাত্র আমাদের মেলদের ক্ষেত্রে একটা ভ্যাজাইনালিসের একটা পার্ট থেকে যায়, ফিমেলের পার্ট চলে আসে, সেটাই কিন্তু ঝামেলা করে, তাই না? আসলে আমি বললে তো সমস্যা। আহ, তাহলে হাইড্রোসিলের ক্ষেত্রে দেখেন এই প্যাটেন্ট প্রসেসর ভ্যাজাইনালিস যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এখানে কি হয়, ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, এবং হচ্ছে এটা একটা হাইড্রোসিল ডেভেলপ করবে, ঠিক আছে। হাইড্রোসিল কি, অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড টিউনিকা ভ্যাজাইনালিস, তাই তো। সাধারণত এটা প্রসেসর ভ্যাজাইনালিস যখন থাকে সেখানে একটা আপনার এটা হচ্ছে আপনার হাইড্রোসিলটা ডেভেলপ করে, হাইড্রোসিল। এটা আমরা মোটামুটি সবাই মোটামুটি এগুলো পড়ে আসছি। এগুলো আপনি জাস্ট একবার রিডিং দিবেন, জাস্ট লাইনগুলো, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, এখান থেকে সাধারণত কোশ্চেন হওয়ার সম্ভাবনা কম। তবে একটা জিনিস দেখেন, এখানে সাধারণত বলা হয় যে 3 বছরের মধ্যে ডিউরেশন করাটা হচ্ছে একটা অ্যাডভাইস দেওয়া হয় আর কি। এই যে একটা ইনগুলোস্টোটাল সোয়েলিং, এটা এখন হার্নিয়া না হাইড্রোসিল, এটা এক্সামিনেশন ছাড়া বোঝা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সলেমিনেশন টেস্ট করতে হবে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে আপনার ট্রান্সলেমিনেশন টেস্ট কিন্তু অনেক ক্ষেত্রে হার্নিয়ার ক্ষেত্রে বাচ্চাদের ইনফ্যান্টাইল হার্নিয়া থেকে তাদের কিন্তু পজিটিভ চলে আসে। এরপরে দেখেন আনডিসেন্ডেড টেস্টিস। আনডিসেন্ডেড টেস্টিস আমরা কখন বলবো, যখন এটা নর্মাল ডিসেন্ডের লাইনে থাকবে, ঠিক আছে। দেখেন আনডিসেন্ডেড টেস্টিস এবং অ্যাক্টিভ টেস্টিস নিয়ে আমরা প্রায় পোস্ট দিই, আমাদের একাডেমিক পোস্ট কিন্তু হয়, এটা আপনারা যারা দেখছেন তাদের কিন্তু কনফিউশন থাকার কথা না। তারপরে দেখেন আমরা কিন্তু এখানে তারপরে ভুল করে দেখি স্টুডেন্টরা যে আনডিসেন্ডেড টেস্টিস আর হচ্ছে অ্যাক্টোপিক টেস্টিস, অ্যাক্টোপিক টেস্টিস এটা পার্থক্য আছে। কিন্তু দেখেন আনডিসেন্ডেড টেস্টিস কখন বলবো আমরা, যখন টেস্টিসটা আপনার ডেভেলপ করার পরে যেটা স্কোটাম পর্যন্ত পৌঁছাতে যেই ট্রাকটা আসে, এই ট্রাকের বাইরে যখন চলে যাবে তখন সেটাকে বলবো আমরা একটোপিক টেস্টিস। আর এই ট্রাকের মধ্যে কোনো একটা জায়গা যখন আটকে যাবে সেটাকে আমরা বলবো আনডিসেন্ডেড টেস্টিস, ঠিক আছে। এটা সাধারণত আপনার কি করতে বলা হয় যে 1 বছরের, এটা সাধারণত দেখা যায় 3 মাসের মধ্যে আপনার যাদের আনডিসেন্ডেড থাকে ডিসেন্ড করে যায় বাচ্চাদের 3 মাসের মধ্যে, এবং 1 বছরের মধ্যে সাধারণত এটাকে আপনার অপারেশন করে, যদি না নামে অপারেশন করে এটাকে হচ্ছে ফিক্স করে দিতে হয়, অর্কিডোপ্লেক্সি করে দিতে হয়, ঠিক আছে। তাহলে অর্কিডোপ্লেক্সি করে দেওয়ার সুবিধা কি কি আছে, সুবিধা আছে একটা হচ্ছে আপনার যদি ইন্টারঅ্যাবডোমিনাল থেকে যায়, ইন্টারঅ্যাবডোমিনাল যদি থাকে সেক্ষেত্রে আপনার ইন্টারঅ্যাবডোমিনাল টেস্টিসটা কিন্তু কার্সিনোমা ফর্মেশন করে, ঠিক আছে। তারপরে ইন্টারঅ্যাবডোমিনাল টেস্টিস যদি থাকে সেই টেস্টিসটা কিন্তু ফাংশন নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু পরবর্তীতে দেখেন শুধু স্পারমাটোজোয়া যে সিক্রেট করবে তা না, টেস্টোস্টেরন তো আসে, তাই না। তাহলে আমাদের এই যে টেস্টোস্টেরন এবং এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন বোথ ফাংশন কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক আছে। মেইনলি নষ্ট হয় আমাদের এক্সোক্রাইন ফাংশনটা, তারপরেও এন্ডোক্রাইন ফাংশনটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং এটাতে ম্যালিগনেন্সি ডেভেলপ করে, এটা হচ্ছে খারাপ। আর একটা কি, কসমেটিক পারপাস, একটা ছেলে একটা টেস্টিস তার বা এটা তো আসলে একটা কসমেটিক পারপাস, অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা কসমেটিক পারপাস, তাই না? তাহলে আমরা 3টা কারণ মেইনলি যে আমরা অর্কিডোপ্লেক্সি করে দিব, একটা হচ্ছে ফার্টিলিটি, একটা রিডিউস ম্যালিগনেন্সি, একটা হচ্ছে আমাদের কসমেটিক পারপাস, ঠিক আছে। 3টা কারণ, মেইন কারণ আর কি আমাদের অর্কিডোপ্লেক্সি করা। এরপর একটা জিনিস এখান থেকে যে আছে আপনার, আমরা এটা পড়বো যে হাইপোস্পিডিয়াস। হাইপোস্পিডিয়াস কি জিনিস দেখেন, যখন আমাদের এই ইউরেথ্রাল ওপেনিংটা আন্ডার সারফেসে বা আপনার নর্মাল সাইডের থেকে ডেভিয়েশন হয়ে যাবে, সেটাকে আমরা হাইপোস্পিডিয়াস বলা হয়, ঠিক আছে। দেখেন মোস্ট কমনলি দি ওপেনিং ইজ জাস্ট প্রক্সিমাল টু দ্য গ্ল্যান্ড, বাট it can open on the penile shaft or onto the perineum। মানে এটা দেখেন হাইপোস্পিডিয়াস শুধুমাত্র যে আপনার এই ছবিটা যেটা দেখাইছে এই ছবির মতোই হবে তা কিন্তু না, ঠিক আছে। হাইপোস্পিডিয়াস কিন্তু এটা আপনার এই যে পেরিনিয়ামে থাকতে পারে, রুট অফ দ্য পেনিস হতে পারে, এবং এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে কর্ডি থাকে, ঠিক আছে। কর্ডি বলতে এটা হচ্ছে ব্যাকা, যেটা হ্যাঁ ব্যাকা, মানে তার কর্ডি বলতে বোঝায় ব্যান্ডিং, ঠিক আছে। ওকে, হাইপোস্পিডিয়াস এখান থেকে কিছু লাগবে না, জাস্ট আপনারা জেনে রাখবেন। এখান থেকে কোশ্চেন আসে যে হাইপোস্পিডিয়াস আপনার এই যে আরেকটা ফিমোসিস, যেটা আমরা ওই যে ফিমোসিস পাইছিলাম আমরা কোথায়, আমরা যে অবস্ট্রাকশনের পজিটিভ ফিমোসিস পাইছিলাম, তাহলে কি এটা হচ্ছে আপনার যেটা আমি আগে বলে ফেলছি যে নন রিট্রাকটাইল ফোর স্কিন, ঠিক আছে। এই যে নন রিট্রাকটাইল ফোর স্কিন থাকবে এবং দেখা যাবে কি এটা হচ্ছে রিট্রাক্ট করতেছে না বা রিট্রাক্ট করার পরে ব্যাক করতেছে না,
এখন এখানে তাহলে অ্যাকুইট অবস্ট্রাকশন করতেছে এবং হচ্ছে এটা ইউরেথ্রাল অবস্ট্রাকশন যেরকম করে সেরকম কিন্তু সার্কুলেশন হ্যাম্পার করে। ইভেন এটা একটা সার্কুলেটরি একটা হচ্ছে আপনার সার্জিক্যাল একটা এমার্জেন্সি, যে কারণে আপনার এখানে কিন্তু আমাদের এমার্জেন্সি সার্জারি করতে হতে পারে, ঠিক আছে। আর এটার সাথে সাধারণত অ্যাসোসিয়েটেড থাকে বিএক্সও, ব্যালোনাইটিস, জেরোটিকা অবলিটারাস। আমরা এই পেশেন্টগুলো প্রায় পাই যাদের হচ্ছে সার্কামসিশন করা থাকে না, এদের যে কম মানে একটু নাম্বার একটু বেশি বিএক্সও হওয়ার। এটা আসলে ইডিওপ্যাথিক, বা আপনার অনেক সময় বলা হয় যে আপনার সার্কামসিশনের যে মেরিট গুলো আছে দেখা যাচ্ছে এটা কার্সিনোমা প্রিভেন্ট করতেছে। বা কারণ কি, এখানে হচ্ছে যে আমাদের যে বেগমা যেটা সিক্রেশন এটা কিন্তু কার্সিনোজেনিক। বেগমা গুলো যদি সিক্রেটেড হয়ে জমা থাকে এগুলা কিন্তু কার্সিনোজেনিক, ইরিটেশন এবং প্লাস মানে ইনফেকশনের চান্সও কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে। এরপরে একটা মজার টপিক বা ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এটাও কি, যে এটা কিন্তু মেটাবলিক, আমরা অলরেডি বলে আসি গ্যাস্ট্রিক আউটলেট সিনড্রোম, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যে একই একই কারণে। তবে এখানে আমাদের একটা পার্থক্য করতে হবে যে ভমিটিংটা কেমন, বিলিয়াস নাকি নন বিলিয়াস, ঠিক আছে। দেখেন, বিলিয়াস ভমিটিং এবং নন বিলিয়াস ভমিটিং আমরা খুবই ইজিলি মনে রাখতে পারি। একটা হচ্ছে কি, দেখেন বিলিয়াস ভমিটিং কখন হবে, যদি সেটা হচ্ছে আমাদের থার্ড পার্ট আর সেকেন্ড পার্ট অফ ডিউওডেনামের নিচে যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি বিলিয়াস ভমিটিং হবে, তাই না। কারণ আমাদের বাইল ডাক্টটা ওপেন করছে কোথায়, সেকেন্ড পার্ট অফ ডিউওডেনামে, তাই না। সেকেন্ড পার্ট অফ ডিউওডেনামে ওপেন করছে। তাহলে আমাদের এর উপরে যদি অবস্ট্রাকশন হয় তাহলে আমাদের নন বিলিয়াস, নিচে যদি বা ডিস্টালি এবং প্রক্সিমালি যদি আমরা বলি, প্রক্সিমালি অবস্ট্রাকশন হলে আমাদের নন বিলিয়াস, এবং ডিস্টালি যদি হয় সেক্ষেত্রে আমাদের বিলিয়াস ভমিটিং আমরা পাবো। তাহলে ইনফ্যান্টাইল পাইলোরিক স্টেনোসিস, পাইলোরাস, তাহলে পাইলোরাস কি সেকেন্ড পার্টের আগে না পড়ে, অবশ্যই প্রক্সিমাল, তাই না। তাহলে আমাদের এখানে নন বিলিয়াস ভমিটিং পাবো, এবং এই বিলিয়াস এই ভমিটিংটা কেমন হবে, এটা হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং হবে। এটার ইম্পর্টেন্ট হচ্ছে 2 থেকে 8 সপ্তাহের মধ্যে আমাদের কাছে সাধারণত পেশেন্ট গুলা প্রেজেন্ট করে। আর পেশেন্ট পার্টিকুলারলি হাংরি থাকবে, এবং আমরা যদি এটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি দেখবো যে একটা রাইট সাইড থেকে লেফট সাইডে একটা অলিভ মানে জলপাইয়ের মতো একটা ছোট একটা জিনিস মুভ করতেছে, ঠিক আছে, টিউমার। মানে এটা হাইপারট্রফি যে পাইলোরাসটা সেটা হচ্ছে যখন পেরিস্টালসিস হবে তখন আমাদের কি প্রক্সিমাল টু ডিস্টাল, যখন পেরিস্টালসিস হয় সেটা কি রাইট টু লেফট হয়, তাই না এই ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে আমরা পেরিস্টালসিসটা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে একটা, এবং আমরা কনফার্ম করতে পারি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে কনফার্ম করা যায়। এবং মেলদের ক্ষেত্রে এটা 4 বেশি হয়। তবে এটা আমাদের একটা জিনিস দেখতে হবে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সের সাথে এটা আমাদের মিলানো যাবে না, ঠিক আছে। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স যেটা হবে সেটা হচ্ছে আপনার নন প্রজেক্টাইল রিগার্ডিটেশন অফ দা গ্যাস্ট্রিক কন্টেন্ট। আর আমাদের ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস যেটা হবে সেটা হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ঠিক আছে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় দুধ খাওয়ানোর পরে মারা হচ্ছে যখন কোলে নেয় বা হচ্ছে আপনার বুকে এরকম ভাবে ধরে, তখন হচ্ছে ওর বাচ্চার অ্যাবডোমেনে চাপ পড়ে, ঠিক আছে। বাচ্চার অ্যাবডোমেনে যখন চাপ পড়ে তখন সে কিছুটা রিগার্জিট করে দেয়। অনেক মারা বলে যে এটা হচ্ছে ভমিটিং, আমার বাচ্চা বমি করছে, আসলে কিন্তু এটা বমি না, এটা হচ্ছে রিগার্জিটেশন। কারণ বাচ্চাদের তখনও পর্যন্ত লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটা যেটা সেটা এখনো পর্যন্ত ডেভেলপ বা টোটালি ফাংশন শুরু করে না, ঠিক আছে। এই জন্য আমরা ওখানে রিগার্জিটেশনটা পাই, ঠিক আছে। ওকে, এখান থেকে তাহলে আমাদের এইগুলো জানা লাগবে, তেমন কিছু না। এই যে একই কথা দেখেন, এই যে ক্লোরেমিক, হাইপোক্লোরেমিক, হাইপোক্যালেমিয়া, গ্যাসিজোসিস, অ্যালকালোসিস অবশ্যই অ্যালকালোসিস ডেভেলপ করবে। এবং পার্ট 1 এর জন্য যারা পেডিয়াট্রিক্স সার্জারিতে সার্জারিতে পার্ট 1 দিতে চান, দেখেন এই যে গিভিং, ওটা না, এই যে এই জিনিসটা আপনাদের লাগবে যে কি নরমাল স্যালাইনের সাথে আমরা পটাশিয়াম ক্লোরাইড অ্যাড করবো, ঠিক আছে। তবে NaCl প্লাস KCl, সাথে আমরা কি দেব 5% গ্লুকোজ। এই ফ্লুইডটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং এখানে অপারেশনটা কি করা হয়, অপারেশনটা হচ্ছে র্যামিস্টিক পাইলোমায়োটমি, আমরা সবাই জানি। এখানে জাস্ট ওই যে এই কথাগুলাই একটু সামারি করে দেওয়া হয়েছে। আর এখানে যেটা ইম্পর্টেন্ট, ভমিটিং নিওনেটদের ক্ষেত্রে, ঠিক আছে, বাইলেস্টিন ভমিটিং এবং নন বাইলেস্টিন ভমিটিং, এই দুটার প্রায় আসে কোশ্চেন যে কোন কোন ক্ষেত্রে কি কি টাইপের পাওয়া যায়। তোমার নিওনেটের ক্ষেত্রে দেখেন বাইলেস্টিন আমি কখন বলছি, দেখেন বাইলেস্টিন কখন হবে, যখন আমাদের থার্ড পার্টের নিচে অবস্ট্রাকশনটা হবে, তাহলে কি অবশ্যই আমাদের দেখেন ইন্টেস্টাইন ম্যালটোশন হতে পারে, বলবুলাস হতে পারে, ডিউডেনাল অ্যাট্রেসিয়া হতে পারে, ঠিক আছে। হার্সপ্রাইং ডিজিজে কি হয়, আমাদের হচ্ছে গ্যাংলিওনিক সেল ডেভেলপ করতে পারে না, তাই না। তারপর হচ্ছে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন হতো, এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, মিকোনিয়াম আইলিয়াস বা সিস্টিক ফাইব্রোসিসে কি হয়, পেরিস্টালসিসটা নষ্ট হয়ে যায়, পেরিস্টালসিস প্যারালাইসিস হয়ে যায়, ঠিক আছে। নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিকা একই রকম, এগুলো সব মেকানিজম একই রকম। যে ইনগুইনাল হার্নিয়া, ইনকার্সিনেটেড, যেটা ইনকার্সিলেটেড ইনগুইনাল হার্নিয়া, এটা কি হয় অবস্ট্রাকশন করে, তাই না। অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া হয়ে যায়, এটা যদি বাচ্চাদের ক্ষেত্রে থাকে হার্নিয়া, এবং
অবস্ট্রাকশন করে তাহলে কিন্তু এটা ভমিটিং যেটা হবে সেটা হচ্ছে বাইল স্টাইল ভমিটিং হবে। কারণ ওল্ডারদের ক্ষেত্রে কি হয় দেখেন, ইন্টেস্টিনাল ম্যাল রোটেশন উইথ ভলভুলাস, ভলভুলার যদি হয় সেটা ওল্ডার ইনফেন্টের মধ্যে চলে যাবে। ইন্টারসেপশন যেটা কি একটা গার্ডের মধ্যে একটা গার্ড ঢুকে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে সাধারণত যেটা হয় আইলিওকোলিক, মানে আইলিয়ামটা সাধারণত সিকামের মধ্যে ঢুকে যায়, এটাকে বলে আইলিওকোলিক ইন্টারসেপশন, ঠিক আছে। এটা কি হয় যে এন্টিনা আমরা দেখছি না, এন্টিনা আগে দেখতাম যে টিভির এন্টিনা যেরকম লম্বা, টান দিলে লম্বা, আবার এই যে এখন ইন্ডিকেটরও তো অনেকে দেখায় যে চাপ দিলে ছোট হয়ে যাচ্ছে, টান দিলে লম্বা হচ্ছে, যে একটা মধ্যে একটা ঢুকে যাচ্ছে। এটা সবচেয়ে ক্লাসিক্যাল একটা এক্সাম্পল এই ইন্টারসেপশন বোঝার জন্য, ঠিক আছে। ওকে, আর নন বিলিয়াস ওই যে যেগুলো বললাম যে আপনার উপরে যদি হয়, ঠিক আছে, দেখেন এগুলো আর কি, এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, বুদ্ধি খাটাই করা যায়। ইন্টারসেপশনের ক্ষেত্রে এগুলো জাস্ট একটু একবার করে দেখে রাখবেন আপনারা। এটা হচ্ছে আপনি দেখেন 2 মাস থেকে 2 বছর পর্যন্ত সাধারণত হয়ে থাকে লাইফ ট্রেনিং কন্ডিশন, এটা একটা। এবং এটা বাউল অবস্ট্রাকশন করে দেয় খুব খারাপ ভাবে। আর যেটা সেটা হচ্ছে আপনার এটা 80% ক্ষেত্রে আইলিওকোলিক, যেটা বলতেছিলাম আইলিয়ামটা সিস্টেমের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। ওকে, এখানে তেমন কিছু নাই। আর ওকে, এখানে ক্লিনিক্যাল কিছু সাইন আপনারা জাস্ট দেখে রাখতে পারেন। এগুলো আসলে আমরা সব ভিতরে পড়ে আসছি, সাধারণত আমাদের রেসিডেন্সি এখান থেকে কোশ্চেন খুবই কম হয় বা আসে না বললে চলে। তারপরে যদি কোশ্চেন চলে আসে, যেহেতু আমরা বেলি লাভ পড়তে বসছি, বেলি লাভ যেহেতু আমরা পড়বো সেহেতু আমরা একটু দেখে রাখবো, ঠিক আছে, এগুলো আর কি। আর ম্যানেজমেন্ট অফ ইন্টারসিস্টেম দরকার নাই, এটা কনজেনিটাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এটা একটু দরকার আছে। দেখবেন কনজেনিটাল কজ অফ দ্য ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, কনজেনিটাল বলতে দেখেন, এবং কনজেনিটাল এবং ইনফ্যান্টাইল এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখেন ইনফ্যান্টাইল পাইলোগেস্টোসিস এটা কিন্তু কনজেনিটাল না, এটা পরবর্তী ডেভেলপ করে, ঠিক আছে। তাহলে কি কি হতে পারে দেখেন, অ্যাট্রেসিয়া অবশ্যই কনজেনিটাল, সিস্টিক ফাইব্রোসিস কনজেনিটাল, ম্যালনোট্রিশন কনজেনিটাল, তারপরে হচ্ছে ডুপ্লিকেশন, এই যে এলিমেন্টারি ড্রাগ ডুপ্লিকেশন, ঠিক আছে, এটা কিন্তু কনজেনিটাল। এটা ডুপ্লিকেশন জিনিসটা কি আপনার গাটের সাথে আউটসাইডে একটা আপনার টিউবুলার স্ট্রাকচার ডেভেলপ করে, যেটা হচ্ছে আপনার ব্লাড সাপ্লাইটা শেয়ার করে, মানে গাটের যে ব্লাড সাপ্লাই যেমন ডিউরামের যে ব্লাড সাপ্লাই, ওর পাশে একটা জিনিস ডেভেলপ, মানে একটা টিউবুলার স্ট্রাকচার ডেভেলপ করছে, যেটা আপনার এপিথেলিয়ামটাও দেখা যাচ্ছে যে গাটের এপিথেলিয়ামই, এবং এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেশন, ঠিক আছে। হার্সপ্যাং ডিজিজ আর অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, ঠিক আছে, এই আর কি। এখান থেকে এই কোশ্চেন গুলো আসে। কমন কজ হবে নিওনেটাল, দেখেন নিওনেটাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে হার্সপ্যাং ডিজিজ কি নিওনেটাল মধ্যে অবশ্যই, সাধারণত এটা কি অ্যাসোসিয়েটেড থাকে কাদের সাথে বলেন তো? এটা হচ্ছে আপনার কোন সিনড্রোমের সাথে পারেন, আমরা জানি এটা হচ্ছে আপনার ডাউন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েশন থাকে অনেক বেশি। ইন্টারসেপশন কিন্তু কাদের হয়? ইন্টারসেপশন সাধারণত একটু বড় বাচ্চাদের হয়, যারা যখন উইনিং করে, উইনিং করলে লিমফেটিস গুলো আপনার পেয়ার প্যাসেজ যে লিমফেটিস গুলো থাকে, এইগুলো হচ্ছে যখন এ করে পেয়ার প্যাসেজ বা লিমফেটিক্স যখন হচ্ছে আপনার বড় হয়ে যায়, এগুলো দেখা যাচ্ছে একটা গাঁটের মধ্যে একটা ঢুকে যায়, এগুলো আপনার সাধারণত একটু বড় বাচ্চাদের নিউনেটের মধ্যে পড়ে না, ঠিক আছে। তারপরে ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া অবশ্যই নিউনেট, অ্যানোরেক্টাল নিউনেট, অ্যাসকেরিয়াসিস সাধারণত পড়ে না নিউনেটদের, কারণ তারা তো শুধু মায়ের দুধ খায়। নিউনেটটা কি শুধু মায়ের দুধ খায়? মায়ের দুধ খেলে অ্যাসকেরিয়াসিস আসবে কোথা থেকে, তাই না? তারপরে যে দেখেন একই কোশ্চেন, এই কোশ্চেন একই, খালি অপশন বলে, এটা হচ্ছে 8 আসছে জুলাইয়ের। ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া ইনফ্যান্টাইল হাইপারট্রফি, এটা তো অবশ্যই না, আমরা আগেই বললাম ইনফ্যান্টাইল ইনফ্যান্টাইল ডেভেলপ করবে, নিওনেটে না, তাই না। হার্সপ্যাং ডিজিজ করতে পারে, ডুপ্লিকেশন অফ দ্য গার্ড, দেখেন ডুপ্লিকেশন অফ দ্য গার্ড এটা হচ্ছে আপনার নিওনেটাল অবস্ট্রাকশন করে না, ঠিক আছে, এটা কিন্তু অবস্ট্রাকশন করে না, এই জন্য এটা ফলস। আর মিউকোনিয়াম আইলিয়াস যেটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই ট্রু। ওকে, এই ছিল আজকে আমাদের ক্লাস। মোটামুটি সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, অথবা পরবর্তীতে আমাকে মেসেজেও বলতে পারেন, বা আমাদের সাথে কোনো যে কোনো কাজে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন, কোচিংও আসতে পারেন, ঠিক আছে। এগুলো থেকে আর কি মোটামুটি আপনারা পড়তে থাকেন, যেহেতু আমাদের পরীক্ষার ডেট একটা সম্ভাব্য ডেট আরেকটা আমরা পেয়ে গেছি পার্ট 1-এর। এই জন্য আর কি আমরা আসলে পার্ট 1 পরীক্ষা দেওয়াটা তো আমাদের, হ্যাঁ চান্স পাওয়াটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের মেইন টার্গেটটা কিন্তু পড়াশোনাটা গুছাই ফেলা বা পড়াশোনাটা কমপ্লিট করে ফেলা। আপনার এই পার্ট 1 না হোক পরে রেসিডেন্সি হবে, ঠিক আছে। এই জন্য আর কি কোনো জায়গায় আপনার এরকম ভাবা যাবে না যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে আমি একটু রেস্ট নিই, আমি একটু পড়লাম না। না, আপনি একটা পরীক্ষা পিছাচ্ছে, দেখেন রেসিডেন্সি কিন্তু একবারও পিছিয়ে নেই, ডিপ্লোমা কিন্তু 2বারই হলো, তাই না। রেসিডেন্সি পরীক্ষা কিন্তু হলো, এবং পার্ট 1ও কিন্তু মাঝে একবার হয়েছে। তার মানে কি আপনাদের এই কিন্তু আপনার একদম এ করতে পারবেন না, মানে কি বলে যেটাকে একদম মানে যে পরীক্ষা হচ্ছে না পড়তেছি না এরকম করা যাবে না ভাই, বুঝছেন। পড়তে থাকেন, ইনশাল্লাহ হবে, এবং হতাশার দিকে যাওয়া যাবে না, কারণ এই পড়াটা লেন্দি। আপনি দেখেন একটা বিসিএস দেন, আপনি বিসিএস দিতে আপনার নিয়োগ পেতে কত, স্পেশাল বিসিএস 3 বছর লেগে যাচ্ছে নিয়োগ পেতে গিয়ে, ঠিক আছে।
তাহলে আপনি যে আপনার একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাচ্ছেন, আপনি 1 বছর যদি পড়াশোনা করেন বা 1 বছর বা 6 মাস যদি পড়াশোনা টানা করতে পারেন, আপনার একটা মানে কি প্রবাবিলিটি অনেক বেড়ে যায় চান্স পাওয়ার, তাই না? তাই জন্য আমাদের একটু লেগে থাকতে হবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকুন, সামনের পরীক্ষাগুলোতে অনেক ভালো করুন, এই কারণে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।